আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই ক্লাসটি এইচএসসি 25 ব্যাচের আমার সবচাইতে প্রিয় একটি ব্যাচ, যেই ব্যাচকে আমি ক্লাস 9 থেকে শুরু করে 4টি বছর আলহামদুলিল্লাহ পড়াইতে পারছি। সেই ব্যাচের আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে সর্বশেষ ক্লাস। তো এই ক্লাসটা আমার জীবনের লাইফে এমন একটা ক্লাস, যে ক্লাসটা নিয়ে আমি অনেক দিন অনেক আশায় ছিলাম, অনেক কি বলা যায়, মানে অনেকটা ক্রিটিক্যাল মুহূর্ত বলতে গেলে, বা অনেকটা আক্ষেপে ছিলাম, বা অনেকটা অপেক্ষায় ছিলাম যে কোন দিন এই ক্লাসটা আসবে। তো আজকেই সেই দিন। আজকে আমাদের এইচএসসি 25-এর একটা শেষ মুহূর্তের আনুষ্ঠানিকভাবে একটা স্পেশাল গাইডলাইনমূলক ক্লাস এবং পরামর্শমূলক ক্লাস, এবং এইচএসসি 25 ব্যাচকে নিয়ে টানা 4 বছরের 9 থেকে যে জার্নি, সর্বশেষ কিছু দু একটা কথা বলার স্পেশাল ক্লাসে তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা অনেকটা কষ্ট করে জয়েন করছো। তো আমি তোমাদেরকে ক্লাস 9 থেকে শুরু করে পড়ানোর চেষ্টা করছি, ক্লাস 9, ক্লাস 10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার। তো আমাদের এই আজকের ক্লাসে হয়তোবা এখানে এমনও অনেক স্টুডেন্ট আছো যারা হয়তোবা ক্লাস 9 থেকে আমার কাছে পড়ো নাই, কিন্তু আমার এই ক্লাসটা অনেকেই রেকর্ড দেখবে। এই ক্লাসে যারা রেকর্ড দেখবে এমন স্টুডেন্ট আছে যাদেরকে দিয়ে আমার অনলাইনে যাত্রা শুরু হয়েছে। তোমরা সবাই জানো যে আমরা করোনার সময় 2020 সাল থেকে লকডাউন পরিস্থিতিতে অনলাইনে পড়ালেখা চালিয়ে গিয়েছি। তো সেই 2020 সাল থেকেই আমার এই কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্মে পথযাত্রা। আমি আমার একটা বেস্ট ফ্রেন্ড মিলে কোয়ান্টাম এই প্ল্যাটফর্মের অগ্রযাত্রা শুরু করি আল্লাহর নাম নিয়ে। এই পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই প্রতিটা বছরই এক একটা ব্যাচকে বিদায় দেওয়া, এক একটা ব্যাচকে নিয়ে কাজ করা, অনেকটাই স্বপ্ন থাকে প্রতিটা ব্যাচের এক একটা ক্লাস, এক একটা মুহূর্ত অনেকটাই আমাদের কাছে একটা পরিবারের মতো। তো আসলে আমরা কখনোই চাই না, আমরা কোনো শিক্ষকই চাই না একটা ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে। তারপরও দেখা যায়, একটা কথা আছে না, যে আমরা যখন বিদায় অনুষ্ঠানের মঞ্চে যাই বা বিদায় অনুষ্ঠান হয় স্কুলে কলেজে, তখন আমরা একটা শুনি যে যেতে নাহি দিব হয়, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। অর্থাৎ এটা একটা কথা। তো আসলে আমাদের এটা তো বাস্তব জীবনে সব সময় সমান, যে সময় চলে যাবে, সময় থেমে থাকবে না। যদি সম্ভব হইতো যে তোমাদের সাথে পরিচয় হচ্ছে অ্যাজ এ মানুষ হিসাবে, অ্যাজ এ মানসিকতা বোধ থেকেই তোমাদের সাথে পরিচয় হচ্ছে, বা তোমরা আমার সাথে পরিচয় হচ্ছে, বা তোমার সাথে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, যেভাবেই হোক, সবসময় যদি তোমাদের সাথে যোগাযোগ থাকতো, বা সবসময় তোমাদেরকে পড়াইতে পারতাম, বা সবসময় তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পারতাম, এটা অনেক দিনের চাওয়া পাওয়া। তো এটা তো সবসময় হয় না, এক সময় এই মায়ার বন্ধন, এই বন্ধনটুকু ত্যাগ করতে হয়। তো আজকে তোমাদের সাথে আমার আনুষ্ঠানিকভাবে ক্লাস শেষ হলেও তোমাদের সাথে আমার সম্পর্ক কখনোই ছিন্ন হচ্ছে না ইনশাল্লাহ। আমি সবসময় তোমাদেরকে মনে রাখার চেষ্টা করব, এবং অবশ্যই মনে রাখবো ইনশাল্লাহ। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের সামনে কয়েকটা দিন পরীক্ষা, তোমরা পরীক্ষার জন্য আল্লাহর নাম নিয়ে সুন্দরভাবে প্রিপারেশন যেভাবে নিচ্ছিলা সেভাবে প্রিপারেশন নিবা, এবং পরীক্ষা শেষে অবশ্যই তোমাদের পরবর্তী লাইফের যে জার্নি রয়েছে অ্যাডমিশন, সে জার্নির জন্য ভালো করে প্রিপারেশন নিবা, এবং লাইফের কোনো একটা পারপাসের মুহূর্তে হয়তোবা মনে রাখবা আমাকে। আর যদি মনে রাখতে নাও পারো, অন্তত পক্ষে আমি এতটুকু আশা করব যে তোমরা একজন সৎ, আদর্শবান, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা, সব সময় সৎ থাকার চেষ্টা করবা। কারণ মানুষ কখনোই পেছনের অনেক ইতিহাস মনে থাকে না, বা মনে রাখার কথাও না, কিন্তু মাঝে মধ্যে মনে থাকে কিছু কিছু মুহূর্ত আমাদের স্পেশাল হয়, যে মুহূর্তগুলো আমরা কখনো ভুলতে পারি না। তো আমি জানি না তোমাদের মনের মধ্যে আমার এই নামটা মনে থাকবে কি থাকবে না, কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এই কথাগুলো এখন আর তেমন বলতেছি না, আর আমার মূল আলোচনা আজকে ক্লাসের হবে গাইডলাইন নিয়ে ইনশাল্লাহ। তো এই গাইডলাইনটা আমাদের সামনে পরীক্ষা, প্রথম পরীক্ষাটা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ শুরু হবে, এরপর ইংরেজি, এরপর আইসিটি। তো আমি আপাতত আজকের এই লাস্ট যে ক্লাসটা আনুষ্ঠানিক ক্লাস, এই ক্লাসে আমি তোমাদের একটু গাইডলাইন নিয়ে আলোচনা করি, পরীক্ষার হলে যাওয়ার এবং পরীক্ষা দিতে কীভাবে দিয়ে দেওয়া যায়,
এবং কিভাবে আমাদের পরীক্ষার প্রিপারেশন হলে উপস্থিত থাকতে হয় সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি। তো আমাদের প্রথমত যে বাংলা পরীক্ষাটা, সেই বাংলা পরীক্ষার জন্য আমরা মোটামুটি সবাই জানি এই ব্যাচে তো আমরা শর্ট সিলেবাস নিয়ে পড়ে আসছি। তো এখন কথা হচ্ছে আমাদের সিলেবাসটা শর্ট হলেও কিন্তু পরীক্ষাটা ফুললি 100 মার্কই হবে। তো আমি তোমাদেরকে একটা নমুনা দেখাই বাংলা পরীক্ষার যেই আমার 100 নম্বরের প্রশ্নপত্রে সৃজনশীল আর এমসিকিউ, এই এমসিকিউটা নিয়ে আমরা কীভাবে উত্তর করতে পারি। ধন্যবাদ, খুশি হলাম আমাদের। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো আমাদের একজন স্টুডেন্ট বলছো তুর্য, মনে থাকবে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অবশ্যই মনে রাখার চেষ্টা করবো তোমাদেরকে, তোমরাও রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এখন আনুষ্ঠানিকভাবে আমি আজকে তোমাদেরকে বুঝাই যে আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটার জন্য আমরা কিভাবে আমরা টাইম মেনটেন করে উত্তরগুলো করতে পারি। আজকে যেহেতু আমাদের একটা লাস্ট আনুষ্ঠানিক ক্লাস, তো আমরা একটু গাইডলাইন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আমরা তো বিগত বছরগুলোতে পড়ছিলাম, প্রতিটা ক্লাসেই আলোচনা হয়েছিল। তো আমি একটু শুরু করতেছি বাংলা দিয়ে, তারপরে ইংরেজি, তারপরে আইসিটি। তারপরে যদি আমাদের কোনো আবেগ প্রবণত কথা থাকে সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো দেখো, শুরু করলাম, বাংলা দিয়ে শুরু করতেছি, তোমরা খেয়াল করো। তো এখন বাংলার যে 100 নম্বরের পরীক্ষা কিন্তু আমাদের ফুললি 100 নম্বরই হচ্ছে, 50 নম্বরের পরীক্ষা হচ্ছে না। হয়তো বা সিলেবাসটা শর্ট করছে 25 ব্যাচের জন্য। তো এখন দেখো বাংলার যে প্রশ্নটা আমরা পাচ্ছি, মনে করো এটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা একটা আসা প্রশ্ন। ওয়ালাইকুম সালাম, দুর্জা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সেতু জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলতেছিলাম, মনে করো এখন তুমি পরীক্ষা দিচ্ছ, এই মুহূর্তে তোমার সামনে এই প্রশ্নটা হাজির হয়েছে, মনে করো, ধারণা করো কাল্পনিকভাবে। তো এখন তুমি প্রথমত কি কাজটা করবা? তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, মোটামুটি সবাই জানো। তারপর আমি তোমাদের একটু মনে করিয়ে দিই, আমাদেরকে কিন্তু বাংলা পরীক্ষা উত্তরগুলো করতে হবে বিভাগ থেকে। বিভাগগুলো খেয়াল রাখবো, আমাদের এখানে 4টা বিভাগ আছে বাংলা পরীক্ষার জন্য। বিভাগ কয়টা? 4টা। ক বিভাগ, খ বিভাগ, আর গ বিভাগ, আর কি গহ বিভাগ। রাহিম জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সোহান জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। খুশি হলাম জয়েন করার জন্য। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত প্রায় আজকে 18 জন জয়েন করছো, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। বিগত 2 বছরে তোমাদেরকে যতদিন পড়াইছি, তোমরা আজকে শেষ ক্লাসে সবাই জয়েন করছো, এটা আমি সত্যি অনেকটা খুশি হয়ে গেলাম। যদি কারো সাথে আমার মন মালিন্য হয়ে যায় বা থাকে, বা কারো কথাবার্তায় বা কারো আচরণে যদি আমার একটু কষ্টও থাকে, আজকে আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট নাই, কারণ তোমরা আজকে সবাই জয়েন করছো এবং সবাই একটু হইলেও আমার কথাগুলো শুনতে আসছো। এবং এই যে আমাদের ভালোবাসার যে বন্ধন, শিক্ষক ছাত্র ছাত্রীদের ভালোবাসার বন্ধনে তোমরা যে সাড়া দিয়েছো, এতে আমি অনেক খুশি। সত্যি কথা বলতেছি, মন থেকে বলতেছি, এতে আমি অনেক খুশি। যে যদিও আমার, হ্যাঁ রাহিম বলছো, হ্যাঁ প্রবলেম নাই, যদিও আমার কখনো কোনো স্টুডেন্টদের সাথে মন মালিন্য হয়ে থাকে বা কোনো স্টুডেন্টদের কারণে কষ্ট লেগে থাকে, বা আমি আসলে আবেগপ্রবণ মানুষ, তো একটু কষ্ট পাই মাঝে মধ্যে বেশি, তারপরেও সেগুলো আমি ভুলে গেলাম। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই আসছো, খুশি হলাম। তো এখন তোমাদেরকে বলতেছি, খেয়াল রাখো সবাই। তো এখন এই যে আমি যে বইটা নিয়ে হাজির হয়েছি, এই বইটা এইচএসসি 26 ব্যাচের আমার এক প্রিয় স্টুডেন্ট সোহান একটু আগে ক্লাসে জয়েন করছে, ওর গাইড, রয়্যাল গাইড থেকে নেওয়া। আমার কাছে আসলে বইও নাই, গাইডও নাই, তোমাদেরকে বোঝানোতে সহজ হয়েছে। তো এখন আমি যেখানে ছিলাম, তো আমাদের 4টা বিভাগ থেকে প্রশ্ন উত্তর করতে হবে। এখন মোট উত্তর করব কয়টা আমরা? 60টা। এখন সময় হচ্ছে কত? 2 ঘন্টা 30 মিনিট। এখন তোমরা যখন প্রশ্ন উত্তর লিখবা, অবশ্যই তোমাদের বিভাগটুকু লিখে দিতে হবে, বা লিখে দিলে অবশ্যই এটা অনেকটা সুন্দর দেখায়। বিভাগ না লিখলে যে নাম্বার কেটে দিবে এরকম কোনো কথা নাই, বিভাগটা লিখলে সুন্দর দেখায়। তুমি ক বিভাগের কোন উত্তর করতেছো সেটা লিখে দিবা, খ বিভাগের কোন উত্তর লিখতেছো সেটা লিখে দিবা, তাহলেই হবে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? একটু আমাকে জানাও, রেসপন্স করো, এই অংশটুকুতে তোমাদের রেসপন্স প্রয়োজন। আচ্ছা, তো এখন, হ্যাঁ, তো এখন আমরা প্রথমত সাপোজ উত্তর করব 60টাই। তো ক বিভাগ থেকে, খ থেকে, গ থেকে, গহ থেকে দিব। তো ক বিভাগে আমাদের প্রশ্ন আছে মোটামুটি 4টা, এখান থেকে আমরা দিব। খ বিভাগে মোটামুটি আমার প্রশ্ন আছে 3টা, গ বিভাগে আছে 2টা, গহতে আছে 2টা, এরকম আসবে। তো আমরা কিন্তু প্রথমত উদ্দীপকের এই যে প্রশ্ন লেখার আগে আমরা কিন্তু ওটা পড়ব যে আমাদের এখানে কিছু একটা কথা বলছে, যে ক ও খ থেকে ন্যূনতম 2টি করে উত্তর করতে হবে, আর গ আর গহ থেকে কমপক্ষে 1টি করে উত্তর করতে হবে, তাহলে মোট মিলিয়ে জিলে কটা হবে? 60টা হবে। এখন তোমাকে এটা করতেই হবে। তুমি যদি গ আর গহ থেকে
একটাও না করো, সাপোজ গহ থেকে একটাও না করলা, গ থেকে করলা দুইটা, তাহলে কিন্তু তোমাকে ওই একটা সৃজনশীল কেটে দিবে পুরোপুরি। আমি তোমাদেরকে গহ বিভাগ থেকে একটু দেখাই, দেখো তোমরা মোটামুটি সবাই জানো, তারপর রিভিশন করতেছি আজকে ক্লাসে, মনে রাখবা গ বিভাগে দুইটা প্রশ্ন, গহতেও দুইটা প্রশ্ন, এখান থেকে একটা দিতেই হবে, এখান থেকে একটা দিতেই হবে, এই দুইটা থেকে একটা হইলেও দিতেই হবে। যদি একটা নাও দাও তাহলে তুমি 10 নাম্বার মাইনাস, 70-এর মধ্যে তুমি 60 পাবা। যদি বাকি 6টা লেখো 60 দিবে। যদি তুমি একটা না দাও তাহলে ওই 10 নাম্বার মাইনাস, আগে থেকেই কেটে রাখা হবে। আমার কথা কি বুঝছো? হ্যাঁ বলো। আচ্ছা আমরা বলতেছি 4টা বিভাগ ক খ গ গহ, প্রত্যেকটা বিভাগ থেকে প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটি বিভাগ থেকে। সাপোজ তুমি যদি গহ বিভাগ থেকে উত্তর না করো, 3টা বিভাগ থেকে 60টা সৃজনশীল লেখো, তুমি 70 পাবা না, 60 মার্ক পাবা সর্বোচ্চ। কেন 10 মার্ক কেটে রাখা হলো? এই গহ বিভাগ থেকে একটা প্রশ্ন দাও নাই, এই জন্য। কথা বুঝছো? এখন বুঝছি স্যার। থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে এরকমভাবে আমাদের প্রতিটা বিভাগ থেকে উত্তর করতে হবে। ক্লাসে বাকিদেরকে বলতেছি, যারা উপস্থিত আছো ক্লাসে, তোমরা কি বুঝছো? বিভাগ থেকে টাচ করতেই হবে, আদারওয়াইজ নাম্বার দেওয়া হবে না, 10 নাম্বার কেটে রাখা হবে 70 থেকে। 25-এ যারা যারা আছো রিকোয়েস্ট করতেছি, তোমরা একটু আমাকে জানাও কথাটা কি বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করো, একটু কথা বলো। জি স্যার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, খুশ হলাম। এখন কথা হচ্ছে তুমি এখান থেকে একটা দিবা, এখান থেকে একটা দিবা, দুইটা হলো, আর লাগবে কয়টা? 5টা। সেই 5টা ক আর খ থেকে মিলিয়ে দাও, অবশ্যই মিলিয়ে দিতে হবে। ক থেকে দিলা 3টা, খ থেকে দিলা 2টা, 5টা হয়ে গেল। প্রথম কথা, মূল কথা হচ্ছে গ থেকে একটা দিতেই হবে, গহ থেকে একটা দিতেই হবে। যদি না দাও 10 নাম্বার মাইনাস, এটা একবারে ফুললি কনফার্ম, এটা খেয়াল রাখবা। তো এই হচ্ছে বিষয়টা। ক থেকে দিলাম, গ থেকে দিলবা একটা, গহ থেকে একটা, 2টা, আর 5টা। আর 5টা তুমি যে কোনো জায়গা থেকে দাও, ক আর খ থেকে যে কোনো জায়গা থেকেই 5টা মিলা দিবা। এখান থেকে 3টা, এখান থেকে 2টা, অথবা এখান থেকে 3টা, এখান থেকে 2টা, তোমার ইচ্ছা। কথা কি বুঝছো? টাচ করতে হবে, প্রতিটা বিভাগই টাচ করতে হবে। মূল কথা হচ্ছে প্রত্যেকটা বিভাগই টাচ করে উত্তর করতে হবে। এখন তুমি যেভাবেই দাও। আমার কথা কি বুঝছো? জি স্যার। আরেকটা বিষয় লক্ষণীয়, তুমি হয়তো চিন্তা করতেছো স্যার আমাদের গ আর গহ বিভাগে তো অনেক সহজ উত্তর করা যায়, কারণ এগুলো বেশি কঠিন না, বিবরণ না, সহজেই 2টা মাত্র গল্প পড়লেই পারা যায়। তো এটাও আমার কমন পড়ছে, এটাও কমন পড়ছে, এটাও কমন পড়ছে, এটাও কমন পড়ছে। আমি এইখান থেকে 2টা 4টা দিয়ে ফেলছি, আর বাকি আছে 3টা, তুমি বিপদে পড়বা। কেন বিপদে পড়বা জানো? তোমার ক থেকে কমপক্ষে 2টা, খ থেকে দিতে হবে 2টা কমপক্ষে। তুমি যদি গহ থেকে 4টা দিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি এখানে 10 মার্ক চলে যাচ্ছে। কারণ কি, গহ থেকে 4টা দিয়েছো, আর দিতে হবে কয়টা? 3টা। এখন তুমি চিন্তা করলা 3টা দিতে হবে, তো আমি ক থেকে দিলাম 2টা, খ থেকে দিব একটা, 3টা, তাই তো হয়ে গেল। কিন্তু না, ক থেকে 2টা দেওয়ার পরেও খ থেকে 2টা দিতে হবে কমপক্ষে, কারণ তারা বলে দিছে যে কমপক্ষে ন্যূনতম 2টি করে দাও। ক আর খ থেকে 2টা করে দিতেই হবে। এখন তুমি ক থেকে দিলা 2টা, খ থেকে দিতে পারবা একটা, তো 7টাই হয়ে গেল, খ থেকে 2টা হইল না, তাও তোমার 10 নম্বর কাটা। অর্থাৎ আমরা যে উত্তর করব, আমাদের বিভাগ থেকে কমপক্ষে কয়টা করে দিতে হবে এটা ঠিক রেখে বাকি যতগুলো পারি আমি মিলা জিলা দিব, তাহলেই হবে। এই কথাটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আর তেমন কোনো কথা নাই এই বিষয়টা আমি আলোচনা বুঝাতে পারছি। তো এখন কথা হচ্ছে বিভাগ নিয়ে আলোচনা শেষ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, বিভাগ নিয়ে ঝামেলা থাকে, আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে বিভাগ নিয়ে উত্তর করার ক্ষেত্রে? আচ্ছা, এখন আমরা যাচ্ছি টাইম মেনটেন এই বিষয়টা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি তোমাদেরকে একটা নমুনা বুঝাই। 2 ঘন্টা 30 মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটু সেতুর প্রশ্ন আগে নিচ্ছি। সেতু, তোমার প্রশ্নটা বুঝতে পারি না, আমরা বলো তো সেতু তুমি ভয়েসটা অন করে আবার একটু প্রশ্ন করো, তোমার প্রশ্ন এখনো বুঝি নাই ভালো করে।
সেতুর মনে হয় নেট, এটা বাধ্যতামূলক। আসলে সেতুর হয়তো বা নেট প্রবলেম, আমি যতটুকু কিছু শুনতে পাইছি। হ্যাঁ, আমাদের বাধ্যতামূলক সবগুলো প্রশ্নে টাচ করতে হবে, নাম্বারটাও খেয়াল রাখতে হবে। সোহান কিছু বলছিল, আমি শুনতে পাইনি। সোহান এবার বলো। একটা সৃজনশীল লাগে তো 22 মিনিট করে বলো না। আচ্ছা, একটা সৃজনশীলের জন্য 22 মিনিট না 21 মিনিট, কমপক্ষে 21 মিনিট সময় পাবো। আমি নাম ইয়াটা বুঝাবো, সময় মেনটেনটা বুঝাবো, ঠিক আছে? দেখো, আমি এতটুকু এখন বলি, টাইম মেনটেন 2 ঘন্টা 30 মিনিট। আমার একটা ছোট্ট জরিপ আছে এই জায়গায়, একটা ছোট্ট নিয়ম দেখাই, সূত্র দেখাই, দেখো এই সূত্রে মেনটেন হয় কিনা। 2 ঘন্টা 30 মিনিটে 7টা সৃজনশীল দেওয়ার স্পেশাল যে টেকনিক, সেটা আমি তোমাদের বলি। প্রত্যেকটা সৃজনশীলের জন্য একই নিয়ম ফলো করবা। আমাদের ক, খ, গ, ঘ 4টা, তো ক এর উত্তর করার জন্য তুমি 1 মিনিট সময় নেবা, জাস্ট 1 মিনিট। এখন ক এর উত্তর করার একটা নিয়ম তোমাদের আমি বুঝাই। আমরা এটা এসএসসি সময় ফলো করছিলাম, আমি নিজে ফলো করছিলাম, আমার বন্ধু বলছিল। এখানে বলছে কল্যাণীর পিতার নাম কি? তোমরা যারা উত্তরটা জানো, কেউ কি জানো? আমি আসলে জানি না উত্তরটা কি হবে। কল্যাণীর পিতার নাম কি বলো তো? শম্ভুনাথ সেন। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে, উত্তরটা তুমি লিখতে পারবো এইভাবে যে কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন। এইভাবে লেখার প্রয়োজন নাই। আমি যতটুকু আমি এসএস সময় ফলো করছিলাম, শুধু উত্তর লিখতাম শম্ভুনাথ সেন, শেষ। 1 নং প্রশ্ন উত্তর ক, শম্ভুনাথ সেন, শেষ। তাহলে এই যে শুধু শম্ভুনাথ সেন লিখছি, এতে আমি 1 নাম্বার পেয়ে গেছি। এখন জানি না এইচএসসির সময় এই রুলটা ফলো করলে হবে কি হবে না, আমি শিওর জানি না, কিন্তু আমি এভাবে ফলো করতাম টাইম মেনটেন করার জন্য। শুধু শম্ভুনাথ সেন লিখতে কতটুকু সময়, আর কল্যাণীর পিতার নাম এটা যুক্ত করে লিখতে কতটুকু সময়, চিন্তা করো। কল্যাণীর পিতার নাম এটা লিখার পরে শম্ভুনাথ সেন এটা লিখতে যতটুকু সময় লাগে, শুধু শম্ভুনাথ সেন লিখতে কি আরো কম সময় লাগে না? কথা কি বুঝছো? একটু খেয়াল রাখো আমি যা বললাম। সবাই কি কথা বুঝতে পারছো? একটু ভয়েসে রেসপন্স করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সবাইকে জাস্ট বলতেছি একটু ভয়েসে রেসপন্স করলে ভালো হবে, কারণ আমি বলতেছি তোমাদের রেসপন্স পাওয়ার জন্য। তো এটাই বললাম যে শুধুমাত্র উত্তরটা লিখবা, শুধু উত্তর, প্রশ্ন থেকে আর কিছুই লিখতে হবে না ক নাম্বারে। তো সময় কত মিনিট? 1 মিনিট। তো ক এর জন্য 1 মিনিট বরাদ্দ করবা, এর মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, এবার খতে আমার 3 নাম্বার। এখন খ এর উত্তর করার নিয়ম হচ্ছে কি জানো? প্রথমত তুমি কি করবা? জ্ঞানমূলক লিখবা। এই তো আমি জায়গা গিয়েছি, সরি জায়গা পাইছি, ব্যাখ্যা করো। আচ্ছা স্যার, একে তো বেশি সময় লাগে না, আমি বলতেছি আর কি। রাহিম, আমি বলতেছি একটা। হ্যাঁ হ্যাঁ, দুর্যোগ কিছু বলতেছো, আর একটু বলো, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা, হয়তো বা নেট সমস্যার কারণে শুনতে পাচ্ছি না, একটু দেখো। তো এই যে খ নাম্বারের জন্য 2 নাম্বার। এখন লিখবা কি? প্রথমে লিখবা জ্ঞানমূলক, তারপরে লাগবা অনুধাবন। খেয়াল রাখবা, আমি তোমাদের বুঝাইছিলাম সৃজনশীল লেখা নিয়ম, প্রথমে জ্ঞানমূলক লিখে তারপর অনুধাবন লিখতে হয়। তো এই খ এর জন্য তুমি 3 মিনিট বরাদ্দ নিবা। 3 মিনিট টাইম মেনটেনটা বুঝো। খ এর জন্য কয় মিনিট? 3 মিনিট। যদি 3 মিনিট না হয়, সর্বোচ্চ 4 মিনিট, এর বাইরে যেতে পারবে না। যদি 3 মিনিটে হয় ভালো, না হলে 4 মিনিট। সবাই কি বুঝছো? 1 এর জন্য 1 মিনিট, খ এর জন্য 3 মিনিট হইলে ভালো, আর না হলে 4 মিনিট। মনে থাকবে সবার? একটু আমাকে জানাও, রেসপন্স করো সবাই। এরপরে গতে আছে 3 নাম্বার। প্রথমে লিখবা জ্ঞানমূলক 1 বাক্যে, তারপরে অনুধাবন করবা একটু, তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রয়োগটা যেটা, হ্যাঁ এটা বুঝো সৃজনশীল নিয়ম। তো এখন এই গয়ের জন্য কতটুকু আমরা সময় নিচ্ছি? 7 মিনিট। 7 মিনিট সময় গয়ের জন্য, খেয়াল রাখবা 7 মিনিট, এর বেশি নেওয়া যাবে না। এরপর হচ্ছে গহের জন্য আমরা নিব একটু বেশি, 9 মিনিট। সর্বোচ্চ কতটুকু লিখলে 3 দিবে? এখন এই কথার সঠিক উত্তর হচ্ছে তোমার লেখার উপস্থাপনা এবং তোমার হাতের লেখার বুঝা, সাজানো, সৌন্দর্যতার উপর ভিত্তি করে 3 পাওয়া যাবে। এখন 3 3, 4 4 এই বিষয়গুলো
ওয়ালাইকুম সালাম। কবিতা জয়েন করছো? কণ্ঠ শুনে মনে হচ্ছে কবিতা। হ্যাঁ কবিতা, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আজকে লাস্ট ক্লাস জয়েন করছো, অনেক খুশি হলাম। তো তোমরা একবারেই অনেক আগে থেকেই পড়তেছো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম আর কি, এখন 3-এ 3 4-এ 4 পাওয়ার জন্য তোমাকে সৃজনশীল নিয়মে লিখতে হবে। 3 লিখতে হয় 3টা স্টেপে, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ। কথা বুঝো? 3-এ 3 পাওয়ার শর্টকাট নিয়ম, শর্টকাট না, ফুললি নিয়ম হচ্ছে জ্ঞানমূলক লিখবা, অনুধাবন লিখবা, প্রয়োগ লিখবা, অর্থাৎ সৃজনশীল আকারে লিখলে 3-এ 3 পাবা। কথা কি বুঝছো? রিমা কথা বইলো, সৃজনশীলের নিয়মে 3 লিখলে 3-এ 3 পাবা। বুঝছো কি আমার কথা? রিমা একটু আমাকে জানাও। স্যার একটা সিকিউ। হ্যাঁ হ্যাঁ, আমি দুর্জয়ের কথা পুরোপুরি শুনতে পাইনি, আমি পরে আবার প্রশ্ন নিব। হ্যাঁ, তো এটা বললাম। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে 4টা ধাপ, জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগ, উচ্চতার দক্ষতা। 4টা স্টেপে লিখতে হবে। মূল কথা, সৃজনশীল নিয়মে লিখলে তুমি ফুললি মার্ক পাবা, 3-এ 3 পাবা, 4-এ 4 ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এই হচ্ছে আমার বলা। তো 1-এর জন্য আমরা 1 মিনিট, 2-এর জন্য আমরা 4 মিনিট, 3-এর জন্য আমরা নিব 7 মিনিট, আর 4-এর জন্য হচ্ছে 9 মিনিট। তাহলে মোট টোটালি আমার 21 মিনিট হইল। কিন্তু 22 মিনিট নেওয়া যাবে না, 22 মিনিট নিলে কিন্তু 2 ঘন্টা 30-এর উপরে হয়ে যাবে। আমি তোমাদের দেখাই, 21 মিনিট হবে একটা সৃজনশীল লিখতে, কমপক্ষে 21 মিনিট, এর বাইরে যেতে পারবা না। মনে থাকবে, কমপক্ষে 21 মিনিট, 20 মিনিট হলে ভালো, কিন্তু কমপক্ষে 21 মিনিট নিলেই হবে। সোহান বুঝতে পারছো কি? একটু আমাকে জানাও সোহান। হ্যাঁ হ্যাঁ বলো। ওকে আচ্ছা বলো, দুর্জয়। ওকে ওকে, দুর্জয় বলো, দুর্জয় বলো, 25 ব্যাচের দুর্জয় বলো। স্যার একটু ওই গ নাম্বারটা কি বলছিলেন, জ্ঞান, অনুধাবন আর প্রয়োগ, এটা একটা সিকিউ দেখায়, মানে আনসার দেখাই দিলে একটু ভালো হতো স্যার। মানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগটা কিরকম ভাবে করতে হবে? আচ্ছা আচ্ছা, জ্ঞান, অনুধাবন দেখাচ্ছি, একটু ওয়েট করো, থ্যাংক ইউ বলছো। আচ্ছা, তো আমি একটু দেখাই একটা প্রশ্ন, তাহলেই হবে। আসলে সব প্রশ্ন তো আসলে একরকম হয় না, এটা তো সমস্যা। আচ্ছা এখন বলো, কি জানি আরেকজন বলতে চাইছিলা, রিমা বলো তোমার প্রশ্ন কি ছিল? স্যার আমি বলতে চাইতেছি হচ্ছে বলো বলো। আপনার টাইম মেনটেনের ব্যাপারটা তো অবশ্যই মানতে হবে। প্রথম 2টা কোয়েশন উত্তর করে লিখলাম, একদম যেগুলো আমরা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর মাঝখানে যেগুলো একটু কম পারি এগুলো ঢুকাই, কারণ কমন পড়ে নাই লিখে আসতে হবে। এখন 7টা তো রাখতে পারবো না, লাস্ট দেন এবার যেটা পারবো এটা সুন্দর করে একদম। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি বলতে চাচ্ছ যে কমন পড়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমার কথাটা। আসলে তুমি বলতে চাচ্ছ যে স্যার আমাদের তো হয়তো বা সব কমন পড়বে না, যেটা আনকমন পড়বে সেটা আমরা লাস্টটা যতটুকু পাই লিখে দেবো, এই তো তোমার প্রশ্ন ছিল? প্রথম 3টা থাকবে, তারপর মাঝখানে কমন পড়ে না যেগুলো থাকবে, আবার লাস্টেরটা সুন্দর করে লিখবো, এটা বলতেছি আর। ও আচ্ছা, মানে প্রথমে কমন পড়বে 2-3টা লিখবা ভালো, মাঝখানে কমন পড়ে না এটা লিখবা কোনো রকম, এবার লাস্টে কমন পড়ে লিখবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে, স্যার ম্যাডামরা যখন দেখে, সাপোজ একটা পেজ দেখলো, এই পেজের মধ্যে কিন্তু প্রথম থেকে 2-3 লাইন পড়ে, মাঝখানে 1 লাইন দেখে, লাস্ট থেকে 2-3 লাইন দেখে ঠিক আছে কিনা মার্ক দেয়, সব লাইন পড়ে না। এখন তুমি প্রথম 3টা সৃজনশীল ভালো করে লেখার পরে সাপোজ কমন পড়ে নাই, এখন তুমি কি করবা? এখন তুমি গহতে চলে যাবা, গহ বিভাগ থেকে উত্তর করবা। কথাটা বুঝো, সময় নষ্ট করা যাবে না। 3টা লেখার পর দেখতেছো কমন পড়তেছে না, এবার গহতে চলে যাও, এই যে আমার সহপাঠে চলে যাও, সহপাঠ থেকে উত্তর করে তারপরে তুমি দেখো কোনটা তুমি পারতেছো সেটা লিখবা। তুমি যদি বানায় লিখতে যাও, বানায় লিখে নাম্বার পাবা না, তেমন বানায় লিখলে নাম্বার স্যার ম্যাডাম তেমন দেয় না। তো যেটা আমার বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে, আমরা 3টা সৃজনশীল পারার পর আর যেহেতু পারতেছি না, গহতে চলে যাই, গহ থেকে আমরা উত্তর করে দেন সময় থাকলে আমি যেগুলো পারি না সেখান থেকে মিলা জিলা বানাটানা দিয়ে আসি, এটা লাস্টে দিব। বুঝছো? যেটা আমি পারবো না সেটা লাস্টে দিব, আর আমাদের যেগুলো পারবো সেগুলো আমরা আগে দিব। রৌনক, রিপা বুঝতে পারছো এবার? রিমা আচ্ছা, তার মানে আমাদের 3টা সৃজনশীল দেওয়ার পর 3টা সৃজনশীল, হ্যাঁ
আমি আসলে সেতুর প্রশ্ন শুনতেছি না তেমন, তুমি সেতু একটু ভয়েসে না বলে চ্যাট বক্সে লিখে দাও, তোমার সাউন্ড তেমন আসতেছে না। আচ্ছা বলি, বাকিরা যারা আসো আজকে যেহেতু ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, গাইডলাইনমূলক ক্লাস, কীভাবে কী উত্তর করতে হবে একটু বলে শেষ করবো। তো তো এই লিঙ্কে ক্লাস শেষ হবে না ইনশাল্লাহ, আরেকটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কও তোমরা জয়েন করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো সেতু তুমি লিখে দিও, আমি তাহলে উত্তরটা প্রশ্ন বুঝতে পারবো। এখন তোমাদেরকে একটা বিষয় বুঝাই, যেমন আমাদের প্রশ্ন করছিলা, সেতু প্রশ্ন আসে নাই। আচ্ছা আমাদের প্রশ্ন করছিল হচ্ছে ওই যে দুর্জয় প্রশ্ন করছে, আমি তোমার বিষয়টা উত্তর দিই। তো আমাদের প্রথমত আমাদের উদ্দীপকটার পড়ার পর আমরা যখন 3টা অংশে ভাগ করব, সেই 3টা অংশ এখানে দেখা যাচ্ছে। এখানে আমি যে তোমাদের উত্তরটা দেখাই, একটা সৃজনশীল দিয়ে দেখাই। যেমন দেখো এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্ন উদ্দীপক থেকে একটা প্রশ্ন করছে, উদ্দীপকের সাথে লাল সালু উপন্যাসের প্রেক্ষাপটের সাদৃশ্য কোথায় আলোচনা করো। এইরকম প্রশ্ন দেখবা যে গতে অনেক আসে, যে উদ্দীপকের সাথে সাদৃশ্য কোনটা এই গল্পের, এটা আমাকে দেখাও। স্যার আজকে কি ইংলিশ বোঝাবেন নাকি? আচ্ছা বলে ইংলিশ নিয়ে আলোচনা করবো, হ্যাঁ বাংলা শেষ করে ইংলিশে যাব, কীভাবে উত্তর করতে হবে খেয়াল রেখো, সবাই একটু বুঝো। উদ্দীপকটা পড়ার পর আমাকে বুঝতে হবে এই উদ্দীপকটা লাল সালু উপন্যাসের কোন অংশে মিল আছে। তোমাদের বলছে উদ্দীপকের সাথে লাল সালু উপন্যাসের সাদৃশ্য কোথায় আলোচনা করো। এখন আমরা উদ্দীপকটা পড়ে তো বুঝছি, এখন উত্তর করার নিয়মটা কি? আমাদের যে 3টা পার্টে উত্তর করতে হবে। প্রথমত বলতে হবে জীবিকার জন্য জন্মভূমি ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর দিক থেকে লাল সালু উপন্যাস আর উদ্দীপকের মিল রয়েছে। এই কথা লিখলে তুমি 1 নম্বর পেয়ে গেছো। দুর্জয় বুঝতে পারছো উত্তরটা কীভাবে করতে হবে? দুর্জয় স্যার আপনি আসলে কথা বুঝতে পারি নাই। দুর্জয় তুমি আবার একটু বলো কষ্ট করে। হ্যাঁ রেকর্ড দেওয়া যাবে, হ্যাঁ রেকর্ড চলতেছে, রেকর্ড দেওয়া যাবে। আচ্ছা একটু দুর্জয় আবার একটু কষ্ট করে বলো, বাকি একটু ওয়েট করো। হ্যাঁ দুর্জয় বলো একটু কষ্ট করে, আবার বলো। স্যার আপনি বলে যান, আমি ওই কোনো কিছু বলার থাকলে লাস্টের দিক দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো বলতেছিলাম যেটা, ওই যে এইভাবে 1 লাইন লিখবো, এটা হচ্ছে জ্ঞানমূলক 1 নাম্বার। এরপরে হচ্ছে লাল সালু গল্প থেকে আমি একটা অনুধাবন করব, অনুধাবন যে কতটুকু লাল সালু গল্পে এই দিকটা বলছে, এটা লিখে দিব। এরপরে আমি উদ্দীপকের সাথে কি কি অংশে মিল আছে সেটা লিখে দিব, এবং সর্বশেষে আমি আবার লিখব যে লাল সালুর উপন্যাসের সাথে উদ্দীপকের এটা মিল রয়েছে। প্রথমত লিখবো মিল আছে, লাস্টেও লিখবো মিল আছে। এ হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে এতটুকু লিখলে 1 নাম্বার, 2 নাম্বার, আর এইখান থেকে এতটুকু লিখলে 3 নাম্বার। এই কথা কি বুঝছো? হ্যাঁ আজকে আমি আবার নিব ইংরেজি বিষয় নিব। ওকে দুর্জয় কমপ্লিট। আচ্ছা বাকিরা বুঝতে পারছো না? একজন প্রশ্নগুলো সবার উত্তর পেয়ে যাওয়ার কথা। ওকে সবাই বুঝছো না? একটু আমাকে জানাও। এই 3টা পার্টে হবে স্যার। হ্যাঁ বলো। স্যার অনেকে বলেছে মানে একটা বাড়তি জ্ঞানমূলক লেখার জন্য ধরেন আমি লিখলাম মসজিদ, মানে মসজিদের সাথে লাল সালু গল্পের মসজিদের সাথে উদ্দীপকের এই চরিত্রের মিল রয়েছে। এবার এখানে বুঝলাম যে ধরেন একটা ভালো চরিত্রের কথা বলছে, তাহলে ভালো চরিত্র সম্পর্কে আমি যে কোনো একটা মতামত দিতে বলো। অনেক টিচার এটা বলে যে যে কোনো একটা মতামত দাও, মানে উদ্দীপক আর লাল সালু গল্পের সাথে মিলাতে হবে না, মানে তোমার মতে সমাজে এরকম কোন চরিত্রের লোক আছে কিনা এরকম একটা মতামত দাও। অনেক সৃজনশীল থাকে না, এটা কি লেখার যুক্তিযুক্ত? আচ্ছা মানে তুমি বলতেছো যে উদ্দীপকের সাথে আমার ওই যে মসজিদের একটা মিল আছে, সেই মিলটা আমি আমার মতো যে কোনো একটা ভালো দিক উপস্থাপন করে দিব, এরকম? কিন্তু কথা হচ্ছে আমাদের তো এখানে বলছে উদ্দীপকের সাথে মিল রেখে কাজ করতে হবে। উদ্দীপকের সাথে লাল সালু গল্পের কোন দিকটা সাদৃশ্য রয়েছে? সাপোজ যদি হয় উদ্দীপকে রফিক মিয়া একজন ভালো মানুষ, রফিক মিয়া যেহেতু ভালো মানুষ, সে ভালো কাজ করছে, তার মানে রফিকের সাথে ওই যে মসজিদের ভালো কাজে মিল আছে, সেক্ষেত্রে মসজিদের ওই ভালো গুণগুলো লিখে দিবা আর রফিকের ভালো গুণগুলো লিখে দিবা, উত্তর শেষ। যদিও মসজিদে খারাপ ব্যবহার আছে, কিছু খারাপ কাজ আছে, তারপরও ভালো কাজ তো আছে, তো সেই ভালো কাজগুলো লিখে আর রফিকের ভালো কাজ যেহেতু আছে এখানে লিখে দিব, হয়ে যাবে। যেটা তুমি বলছো ওইটাও লেখা যায়, কোনো সমস্যা নেই। উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ রেকর্ড চলতেছে। ওকে এটার জন্য একদম করতে পারতেছি না। আচ্ছা রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নি। ওকে তাহলে একটু দিয়ে দিন কষ্ট করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই দিব। কাইটা দিতেছে। আচ্ছা অনেক কষ্ট করছো, থ্যাংক ইউ, দিব অবশ্যই। তো বলি তোমরা কিন্তু চলে যেও না, আমার কিন্তু ইংরেজি বাকি আছে, বাংলা তো আমি একটু বুঝাইলাম। আচ্ছা এটা তো বুঝতে পারছি আশা করি। ওকে দুর্জয় একটু আমাকে জানার। আচ্ছা আচ্ছা দিব দিব, সে তো আমি দিব। আমি অনেক চেষ্টা করব।
আচ্ছা আচ্ছা, দিব দিব, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। সে তো চেষ্টা করছো। হ্যাঁ বলো রিমা বলো। এখন একটা কথা বলতেন না যে আমাদের এলাকার কারো এরকম লোকের গুণের সাথে মিল থাকলে দেওয়া যাবে, কিন্তু এটা স্পষ্ট করা যাবে না, তাই না স্যার? স্পষ্ট মানে যে আমার লোক ছিল তার সাথে মিল রয়েছে, এভাবে স্পষ্ট করা যাবে না। জাস্ট থিংগুলা থিওরি গুলা নিয়ে উদ্দীপক নিয়ে মিলাই হবে না? ওটাই আর কি, উদ্দীপকের সাথে মিল রেখে ওটার সাথে গল্পে জাস্ট যতটুকু অংশে মিল পাইছে ততটুকু লিখলেই হবে। বলি লিংক চলে যাবে। হ্যাঁ আমি আবার লিংক দিব। মানে ও বলতেছে কারণ আমাকে মেনটেন না করার জন্য। আচ্ছা আমি পুরোপুরি প্রশ্ন বুঝতে পাইনি, ডোন্ট মাইন্ড। তো বলি আমি লিঙ্ক দিব, লিঙ্ক চলে যাচ্ছে। হ্যাঁ লিঙ্ক চলে গেলে কিন্তু আমার ক্লাস শেষ না, আবার আসবা, ঠিক আছে? যেহেতু এটা একটা গাইডলাইনমূলক ক্লাস হচ্ছে পরীক্ষার জন্য কীভাবে লিখতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি 25-এর সর্বশেষ আমাদের এই আবেগপ্রবণময় যে ক্লাস, সে আবেগপ্রবণময় ক্লাসে একজন স্টুডেন্ট জয়েন করছে, তার নাম হচ্ছে নীরব। তো নীরব আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। সত্যি কথা বলতে আমি যে অফলাইনে পড়াই না, যে কোচিংয়ে পড়াই, সেই কোচিংয়ের স্টুডেন্ট হচ্ছে নীরব। তো তোমরা যারা আছো বাকিরা সবাই তো অনলাইন, যারা আমাকে কখনো দেখো নাই বা আমার সাথে তোমাদের তেমন কোনো যোগাযোগ নাই, জাস্ট অনলাইনে আসো ক্লাস করো চলে যাও, আসো ক্লাস করে চলে যাও। তো আমিও তোমাদেরকে কখনো দেখি নাই বা তোমাদের সাথে সামনাসামনি কথা হয় নাই, ক্লাস নিতে পারি নাই। তোমাদের সাথে আমার সম্পর্ক ছিল অনলাইন, জাস্ট অনলাইন, ক্লাসে আসা যাওয়া, ক্লাসে শেখা। কিন্তু নীরব হচ্ছে আমার একজন প্রিয় স্টুডেন্ট, আমার অফলাইন স্টুডেন্ট। যখন আমি পড়াইতাম ক্লাসে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাস দেখতো, শুনতো, এবং নীরবের হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এই হাতের লেখা দেখলে মনে হয় আমারই 80-তে 80 দিয়ে দিই। সত্যি কথা, এটা মানে সান্ত্বনা দিয়ে বলা বা যে একটু নিজের স্টুডেন্ট আসছে, অফলাইনের স্টুডেন্ট একটু প্রশংসা বেশি করা, বিষয়টা এরকম না। সত্যি কথা, নীরবের হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর। যে কেউ দেখলে মাশাআল্লাহ পুরো 10-এ 10 বা 80-তে 80 বা 100-তে 100 দিতেও বাধ্য ইনশাআল্লাহ, কারণ হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি ওদেরকে হায়ার ম্যাথের ক্লাস নিতাম, হায়ার ম্যাথ আর হচ্ছে আইসিটি। তো অনেক অনেক ধন্যবাদ। আজকের এই এইচএসসির শেষ বিদায় ক্লাসে, বিদায় অনুষ্ঠানের মতো একটা বিষয়, শেষ ক্লাসে আমার অফলাইনের বাচ্চারা জয়েন করছো। আচ্ছা, তো এখন আমরা যাই, খেয়াল করি যেটা বলতেছিলাম। তো আমরা বলতেছিলাম যে উদ্দীপকের সাথে মিল রেখে আমরা কি করব, প্রশ্ন উত্তরটা করব, এটা হইল। এবং আমরা যে বলছিলাম নাম্বারিংটা, টাইম মেনটেনটা, সেটা আমরা কিন্তু খেয়াল রাখবো। যেমন 1-এর জন্য বলছিলাম 1 মিনিট, আর 2-এর জন্য বলছিলাম 4 মিনিট, আর 3-এর জন্য বলছিলাম 7 মিনিট, আর 4-এর জন্য বলছিলাম কি 9 মিনিট, মোট 21 মিনিট। ওকে, তো এই ছিল আমাদের টাইম মেনটেন, এতটুকু। এখন আমাকে বইলো, হয়তো বা কেউ প্রশ্ন করছিলা, প্রশ্নটা আমার খেয়াল নাই পুরোপুরি, আমাকে একটু জানাইও কারো কি কোনো প্রশ্ন ছিল, প্রশ্ন কি করছিলাম, আমি কি প্রশ্ন উত্তর দিচ্ছিলাম? যেমন দুর্জয়, তোমাকে বলি, তুমি কি কোনো প্রশ্ন করতেছিলা বা তোমার প্রশ্ন উত্তর দিচ্ছিলাম, এরকম কিছু কি ছিল? আমার সম্পূর্ণ খেয়াল নাই, এই জন্য বললাম। দুর্জয় একটু বইলো তো, বা তোমার প্রশ্ন উত্তর পেয়েছো কিনা? আসলে আমি উত্তর পাই নাই পুরোপুরি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম মোটামুটি এটা আশা করি বুঝতে পারছো সবাই। এখন এই যে আমাদের এই যে উত্তর করাটা, ক খ গ ঘ যে উত্তর করাটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো চাইলে। এনিওয়ান যারা যারা এখানে আসো, এটা আমাকে বইলো। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? উত্তর করার সিস্টেমটা যা বুঝাইছিলাম একটু আগে। হবে। আর মনে করেন সৃজনশীল তো একদম মানে একটু নলেজ হলে ওটা থেকে আইডিয়া করে লেখা যায়, কিন্তু কর ক্ষত একদম বইয়ের মতো মিল থাকতে হবে, তাই না স্যার? সৃজনশীল তো একদম মুখস্থ করার মতো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন বলি, ক আর খ গুলো তোমার হচ্ছে ওই মুখস্থই রাখতে হবে। এখন কটা হুবহু মুখস্থ রাখবা, এখন খটা তুমি জ্ঞানমূলকটা তুমি মুখস্থ রাখবা, অনুধাবনটা তুমি একটু নিজে বানায়ও লিখতে পারো। কয়ের জন্য পুরোটাই মুখস্থ, ক্ষয়ের জন্য জ্ঞানমূলকটা মুখস্থ রাখবা, জাস্ট জ্ঞানমূলক অংশটা, আর বাকিটা নিজে একটু বানায় লিখলেই হয়ে যাবে অর্থসহ। সে তো উত্তর পাইছো কি? জি স্যার। ওকে, হ্যাঁ বলো। আপনার কি মানে কোনো প্রবলেম হলে কি আর আপনার কাছে আপনি বলতে পারবো না, না আজকে শেষ? আজকে শেষ বিষয়টা এরকম না, বলতে পারবো না বা কোনো কিছু প্রবলেম হলে না না, বিষয়টা আমি এরকম বলি না। আমি কি তোমাদের কিরকম বলছি যে আজকেই শেষ? না, আমি কি তোমাদের বলছি যে আজকেই তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ? এই যে এতদিনের মায়ার বন্ধন,
ভালোবাসার বন্ধন, এই যে একটা মহব্বত, এটাকে আজকেই শেষ, এটা বলছি, বলি নাই কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করাবেন না। হ্যাঁ কি বললা বুঝি না আমি, আবার বলো। বলছি আমরা তো পরীক্ষা দিব, পরীক্ষার পরে কি আমাদেরকে অ্যাডমিশন ক্লাস করাবেন না আপনি? এখন অ্যাডমিশনের ব্যাচ তো কখনো পড়াই নাই, এখন আমি হেল্প করব, অ্যাডমিশনের জন্য হেল্প করার চেষ্টা করব, কিন্তু অ্যাডমিশন ওরকমভাবে আনুষ্ঠানিকভাবে ক্লাস নেওয়া হয়তো বা পসিবল না, কারণ অ্যাডমিশনের কয়েকজন স্টুডেন্ট লাগে, কয়েকজন শিক্ষক লাগে, যেমন হায়ার ম্যাথে একজন পড়াবে, ফিজিক্স একজন পড়াবে, কেমিস্ট্রি একজন, বায়োলজি একজন, কারণ কি অ্যাডমিশন তো এটা একটা হাই লেভেল। স্যার আপনি তো অলরাউন্ডার স্যার, আপনার থাকতে আর কোনো স্যার লাগেনি। না না নীরব, এটা তো বেশি, এটা তো বেশি বেশি বলতেছে না। যাক, আমি আসলে একাডেমিকের জন্য মোটামুটি চেষ্টা করি, অ্যাডমিশনের জন্য তো আমার তেমন ধারণা নেই, কারণ অ্যাডমিশনের আমি কোনো পাবলিকের স্টুডেন্টও আমি না, যা যদি এরকম হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অথবা মেডিকেল অথবা বুয়েট বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আমি, তাহলে হয়তো চেষ্টা করতাম, কিন্তু আমি তো না, তো আমি তো এক্সট্রা করে কোনো রিস্ক নিতে পারি না তোমাদের নিয়ে, তাই না? তোমাদের একটা স্বপ্ন মেডিকেল ভার্সিটি বা পার বিষয়টা স্বপ্ন, তো সেই স্বপ্নের জানিয়ে আমি তো কোনো রিস্ক নিয়ে কাজ করতে পারি না। যদি এরকম হয়তো আমি পাবলিকে কোনো স্টুডেন্ট ছিলাম, সেক্ষেত্রে আমি পড়াতে পারতাম সুন্দরভাবে, কিন্তু ওরকমভাবে আমি পড়বে বলতে পারছি না, তবে আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো নীরব বলছো, হ্যাঁ ঠিক আছে, খুশি হলাম, কিন্তু কথা হচ্ছে আমি একাডেমিকে চেষ্টা করতেছি, একাডেমিকে সবগুলো বিষয় টাচ করতেছি, একটু গবেষণা করতেছি, পড়তেছি, পড়াচ্ছি, কিন্তু অ্যাডমিশন ব্যাপারটা পুরোটাই আসমান জমিন তফাৎ। ঠিক আছে, এই একাডেমিক আর অ্যাডমিশন পুরোই হচ্ছে আসমান জমিন তফাৎ, এখানে কোনো মিল নাই। অ্যাডমিশনে যেভাবে আমাদের টেকনিক্যালি কাজ করতে হয়, যতটা ব্রেন নিয়ে কাজ করতে হয়, যতটা পরিশ্রম নিয়ে কাজ করতে হয়, যতটা আমাদের ইউনিটি হইতে হয়, অ্যাডমিশন একাডেমিক এতটা করতে হয় না। একাডেমিক লেখাপড়াটা মোটামুটি যে কেউই পড়াতে পারে, একটু গবেষণা করে রিসার্চ করে পড়ালে যে কেউই পড়াতে পারে, কিন্তু অ্যাডমিশনের লেখাপড়া সবাই করাতে পারে না। অ্যাডমিশন লেখাপড়ার জন্য প্রচুর পড়তে হয়, হিউজ লেভেলে পরিশ্রম করতে হয়, অনেক ইনফরমেশন জানতে হয়, অনেক টেকনিক জিনিস আছে যেগুলো শিখতে হয়। এগুলো কে শিখতে পারে বা কে শিখাতে পারে? যারা অ্যাডমিশন দিয়ে চান্স পাইছে ভার্সিটি, মেডিকেল, বুয়েট, তারা। অন্য কেউ যতই পরিশ্রম করুক পারবে, কিন্তু তাদের মতো পারবে না যারা যেই সকল মানুষরা নিজে ভর্তি পরীক্ষা হলে গিয়ে ভর্তি পরীক্ষার মুহূর্তটা ফেস করছে, ভর্তি পরীক্ষার জার্নিটা কীরকম জানে, সে তোমাকে ভর্তি পরীক্ষার ফিল বোঝাতে পারবে, অন্য কেউ পারবে না। আমি জীবনও পারবো না, কারণ আমি কখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতেই পারিনি। তো আমি কীভাবে তোমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বুঝাবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মুহূর্তে তোমার মনের অবস্থা এরকম থাকবে, প্রশ্ন দেখলে তোমার হাত কাঁপবে, মন কাঁপবে, তোমার মনে হবে চান্স পাবো কি পাবো না, এগুলো আমি জীবনেও বলতে পারবো না, কারণ এই মুহূর্তে আমি জীবন উপস্থিত হইতে পারি নাই। তো যে মানুষটা ওই মুহূর্তে কখনো ফেস করে নাই, সেই মানুষটা তোমাকে ওই মুহূর্তর অনুভূতি কীভাবে জাগ্রত করবে বা সেই মুহূর্ত নিয়ে তোমাকে কীভাবে জ্ঞান দিবে? যদি জ্ঞান দেওয়ার চেষ্টাও করে, সেগুলো বৃথা, সেগুলো সময় নষ্ট, আর কিছু না। আমি কি তোমাদের কথা বুঝতে পারছি? জি স্যার। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সব সময় আর কি আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে তো সবসময় কাজ হয় না, বাস্তবতা আমাদের মেনটেন করতে হয়। যে মানুষটা একবার পানিতে পড়ে গেছে, সাঁতার পারে নাই, সে বুঝে সাঁতার না পারলে পানিতে পড়লে তার কত অসহায় লাগে, সে কি বাঁচবে নাকি মারা যাবে, সেই মুহূর্ত তাকে অনেকটা কাঁদায়, অনেকটা চিন্তা করায়। আর যে মানুষটা সাঁতার পারে, সে পুকুরে পড়লো, তারপর হচ্ছে সমুদ্রে পড়ুক, নদীতে পড়ুক, কোনো সমস্যা নাই, সে সাঁতার পারে, সে সাঁতার দিয়ে হয়তো বা চেষ্টা করবে জীবন রক্ষার জন্য, বাকিটা আল্লাহর হাতে। কিন্তু যে সাঁতারই পারে না, সে পানিতে পড়লে, সাপোজ একটা সুইমিং পুলে পড়লেই তো সে হাবুডুবু খাবে যে আল্লাহ আমি কীভাবে উঠবো, আমি তো সাঁতার পারি না। তো আমার কাছেও ব্যাপারটা সেম, আমি পাবলিকের ধারে কাছেও নাই, পাবলিকের স্টুডেন্ট না, পাবলিকের ধারে কাছেও নাই। তো পাবলিকের অ্যাডমিশনের জার্নি আমার পক্ষে ওরকমভাবে করানো সম্ভব না। তো আশা করি বুঝতে পারছো। একাডেমিক নিয়ে, একাডেমিক স্টুডেন্ট যেহেতু আমি ছিলাম, একাডেমিক লেখাপড়া করছি, একাডেমিক লেখাপড়া করাচ্ছি, তো সেই অনুযায়ী বা সেই হিসাবে একাডেমিকের পরিবেশের সাথে আমি খাপ খাওয়াইতে পারতেছি বা আমি খাপ খাওয়াচ্ছি। এই জন্য আমি তোমাদের একাডেমিকের মোটামুটি সবগুলো বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি যতটুকু পারতেছি হেল্প করার চেষ্টা করতেছি। কিন্তু অ্যাডমিশনের জার্নিতে আমি পুরাই জিরো, সত্যি কথা, অ্যাডমিশন জার্নি থেকে আমি পুরাই জিরো। তো এই জন্যে বললাম বিষয়টা, তো আমার কথা মন খারাপ করো না, বাস্তবতা বলতেছি, বাস্তবতা নিয়ে কাজ করতে হবে। তো আমি বলি, অনেকগুলো কথা বলা হয়েছে, আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। তো এখন এই যে সৃজনশীল, এই ব্যাপারটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আর অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি সামনে যাচ্ছি, আমাদের ইংরেজি নিয়েও কথা আছে। কালারিং পেপার মানে কালারিং কলম যে ব্যবহার করি সমস্যা হবে? অবশ্যই কোনো সমস্যা হবে না। অনেকে মানে বলে যে সুন্দর করে লেখলেন,
না না কোনো সমস্যা হবে না, তবে নীল রংটা, হ্যাঁ বলি, কালারিং পেন ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই, তবে নীল রংটা অনেকটা ইফেক্টিভ। নীল রংটা দেখতে সুন্দর, সৌন্দর্য বৃদ্ধি হয়। আমাদের যখন রচনা লিখবো, রচনার মাঝখানে কিছু ওয়ার্ড থাকে ইংলিশে লিখতে হয়, সেগুলো আমরা নীল রং দিয়ে লিখবো। আবার কিছু আমাদের অর্থ থাকে যেগুলো আমাদের কবিতার মতো, সেগুলো আমরা নীল রং দিয়ে লিখবো। সেগুলো লিখতে অনেক সুন্দর, টিচাররা খুব সুন্দর উত্তর দিবে, সুন্দর মার্ক দিবে। তুমি অবশ্যই নীল রং ব্যবহার করতে পারো কালারিংয়ের জন্য। সে তো উত্তর পাইছো? ওকে, হ্যাঁ বলো, এরপরে বলো। হ্যাঁ মুশফিক বলো প্রশ্ন। স্যার আমি তো শুনলাম এই যে কালার পেন বা নেল কালি এটা শুধু কোটেশনে ব্যবহার করা যায় বা লেখার ক্ষেত্রে তো না, আসলে এটা কি মানে কতটুকু সত্য? লেখার ক্ষেত্রে ইউজ করা যাবে না, না আমি এখন পর্যন্ত এইরকম কোনো শুনি নাই। লেখার ক্ষেত্রেও নীল কালি ব্যবহার করা যায়, কোটেশন, যা সব না কোটেশনের অংশটুকু আমাদের হেডলাইনে আমরা ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু আমি এখন পর্যন্ত এটা শুনি নাই যে আমার ভেতরের পয়েন্টে নীল কালি ব্যবহার করা যায় না, এটা আমি এখনও শুনি নাই। যদি তোমাদের কোনো স্যার বা ম্যাডাম বলে থাকে সেক্ষেত্রে হইলেও হইতে পারে, কিন্তু আমি এখন ওরকম শুনি নাই, তো ওই জন্য আর কি এটা পুরোপুরি কনফার্ম না। করোনা অনেক বাড়তেছে, আমাদের পরীক্ষা কি স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে, কিছু জানেন? এই বিষয়টা তোমরা ভুলে যাও। তাই ভীষণ ভয় লাগতেছে। বলি শোনো, করোনা সম্ভব নয়। আচ্ছা বলি শোনো, করোনার জন্য তোমাদের পরীক্ষা, হ্যাঁ করোনার জন্য তোমাদের পরীক্ষা পিছাবে। জীবনে হইতো না স্যার। হ্যাঁ বলি, মারা গেছে সরকার, করোনা মরে জায়গা তা হইতো। দীপু খালা থাকলে হয়তো আমাদের একটু প্রমোশনটা পাইতাম। দীপু খালা থাকলে একটু প্রমোশন পাইতা, সেই দিন আর নাই, সেই দিন চলে গেছে। আচ্ছা যেটা বলি, খুশি হলাম তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ তোমাদের এইচএসসি পরীক্ষা আর পিছাবে না, তোমাদের ইনশাল্লাহ এই মোমেন্টে পরীক্ষাটা হবে যেভাবেই হোক। আমরা দোয়া করি যে তোমাদের পরিবেশ, স্কুলের পরিবেশ হোক, কলেজের পরিবেশ হোক, যেখানেই পরীক্ষা হোক, পরীক্ষার পরিবেশটা ভালো থাকুক, তোমাদের এই মানে ভয়টা কাটুক। কারণ কি আসলে ভয় আমরা শেষ হয়ে যাই। করোনা আমাদের 20 সাল থেকে মোটামুটি আমাদের জীবনের সঙ্গে। এখন পরীক্ষা হার্ড হবে কি না এটা পুরোপুরি শিওর না, হইতেও পারে, একটা যেহেতু আমাদের সম্ভাবনা আসছে পরীক্ষা হার্ড হওয়ার সম্ভাবনা। এখন বলি শোনো, এই ভয়টা যদি আমরা করতে থাকি তাহলে তো আমাদের পড়া হবে না, ঠিক আছে, না পিছাও তো তাই ভালো। আচ্ছা বলি শোনো, করোনার জন্য মনে রাখো যে পরীক্ষা পিছাবে না ইনশাল্লাহ, এটা কনফার্ম। যদি দেখো এমন একটা পরিস্থিতি যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা মূল্যায়নটা অন্যভাবে করবে, যেমন 24 সালের পরীক্ষাটা কি হয়েছিল, অর্ধেক পরীক্ষা হয়েছিল, বাকি অর্ধেক মূল্যায়ন করছে এসএসসি থেকে। 24 সালে পরীক্ষা যারা দিচ্ছ তোমরা জানো, জুলাই অভ্যুত্থানের যে 24 ব্যাচ, তারা, তোমরা তো হচ্ছে পরবর্তী ব্যাচ। এখন তোমাদের সময় যদি এরকম হয় করোনা এমন পরিস্থিতি চলে আসছে যে সব বন্ধ, লকডাউন দিয়ে ফেলতেছে, সেই ক্ষেত্রে হইতে পারে যে পরীক্ষাগুলো হয়ে গেছে প্রথমে সেই পরীক্ষাগুলো মূল্যায়ন করবে, আর বাকি পরীক্ষাগুলো বিকল্প কোনো অপশনের মাধ্যমে মূল্যায়ন করতে পারে, যদি এরকম হয়। কিন্তু আমাদের পরীক্ষার পিছাবে এরকমটি নয়, যতটুকু আমার ধারণা। কথা কি বুঝছো? মন থাকবে, পরীক্ষা পিছাবে কি না এটা নিয়ে টেনশন নিও না, এটা বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করো, এখনো সময় আছে, প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা এখন তোমাদের বলি, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, আদারস আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গাইডলাইনে যাচ্ছি। ইংলিশ নিয়ে কথা আছে, তাড়াতাড়ি বলো, কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত বলো। আচ্ছা তাহলে এখন আমরা এটা নিয়ে কাজ শেষ করলাম। এখন পরবর্তী অংশ দেখো, আমরা যদি প্রত্যেকটা সৃজনশীল 21 মিনিট করে সময় নিই, তোমাদেরকে সময় আবার বোঝাচ্ছি, কয়ের জন্য 1 মিনিট সময় নিবা, ক্ষয়ের জন্য কমপক্ষে 3 মিনিট, না পারলে 4 মিনিট, আর গয়ের জন্য কমপক্ষে 7 মিনিট, আর গহের জন্য কি, গহের জন্য হচ্ছে 9 মিনিট। এই হচ্ছে আমাদের মোট 21 মিনিট, এই হচ্ছে আমার 21 মিনিট, প্রতিটা সৃজনশীলের জন্য 21 মিনিট রাখতে হবে। তো এখন জয়েন করছো আরেকজন, দেখি সামি নামে জয়েন করছো, দেখি আচ্ছা নামটা কি, ইহসান সাহারিয়ার সামি। আচ্ছা নীরব, সামি আসলে কি, আমি তো হয়তো চিনি না, একটু আমাকে জানাও। আচ্ছা তোমাদের সাথে বলতে অফলাইনে পড়ছিল কি, এটা কি অন্য জায়গায়? ও আচ্ছা আচ্ছা বুঝছি, তাই মানে অন্য জায়গায় ইন্টারে পড়ে হয়তো বা সায়েন্সের স্টুডেন্ট, আমগো কলেজের স্যার মারাত্মক একটা স্টুডেন্ট, মানে অন্তর্গলকে টক্কর দেওয়ার স্টুডেন্ট স্যার। ও আচ্ছা তাই,
আচ্ছা ঠিক আছে। অনলাইন ক্লাস করে করাই নাকি? আমি বললাম হ্যাঁ আমি একটা স্যার আছে করায়, তুই চাইলে জয়েন হতে পারো। পরে স্যার লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে বলে একটু জয়েন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নীরব, বুঝতে পারছি, খুশি হলাম। তো নীরব, 1 মাস তোমাদের সাথে যোগাযোগ না, তোমাদের কণ্ঠ পুরো চেঞ্জ হয়ে গেছে। তুমি কি অসুস্থ নাকি? বেশি পড়ালেখার চাপে আছো? হালকা মাত্র একটু জ্বর ঠান্ডা, বুঝছেন? ও আচ্ছা, এই জন্য জ্বর ঠান্ডা। এই পড়ালেখার প্রেশারে কি জ্বর এসে বললো এরকম কিছু? আরে না না, পড়ালেখা এমনি বোঝেন না, ওয়েদার ডিমান্ড। ও বুঝছি। না, আমার মনে হচ্ছে যে তুমি কথা বলতেছো অনেক দিনের অচেনা একজন মানুষ আমার সাথে কথা বলতেছে হঠাৎ করে মনে হচ্ছে, কারণ আমি তো বুঝি নাই। একটা মাস আপনার লোক দেখা নাই, কথা নাই, তাহলে তো স্যার অচেনা লাগবেই। না না, অচেনা না, তোমার চেহারা আমার এখনো মনে মনে ভাসে, বুঝছো? মনের মধ্যে তোমার চেহারা এখন ঘুরপাক খায়। নীরব নামে একটা অনেক সুন্দর ছেলে ছিল, হাতে লেখা অনেক মাশাআল্লাহ সুন্দর, নিরিবিলি ছিল, অনেকটা ভদ্র ছিল। রাতের বেলা শরমটা দিতেছেন আপনি। না না, সত্যি কথা। সবাই শুরু করেন। ওকে, শুরু করি। যাক, তো বলি, বাচ্চারা, বাকি বাচ্চারা কিছু মনে করো না, ওই যে অফলাইন স্টুডেন্ট তো, ওদের সাথে একটু মজা করলাম। যাক, এখন এই একটা সৃজনশীলের জন্য আমার 21 নাম্বার সৃজনশীল লিখতে হবে 60টা, তাহলে কত হলো? 147 মিনিট। তো আমার 2 ঘন্টা 30 মিনিটে হয় 150 মিনিট। কথা ক্লিয়ার? 150 মিনিটের মধ্যে তোমার সৃজনশীল লেখা শেষ করতে হবে। 147 মিনিট হবে। কত কত মিনিট করে নিলে? 21 মিনিট করে নিলে তো 60টা সৃজনশীল লিখবা, এটা হবে কি 2 ঘন্টা 30 মিনিট। ওকে, তো তোমাদের বুঝা দিলাম, আশা করি এই মোতাবেক কাজ করবা। 2 ঘন্টা 30 মিনিটে আমাদের 60টা সৃজনশীল লেখা শেষ। প্রত্যেকটা সৃজনশীলই একইভাবে লেখার চেষ্টা করবা। আর একটা মূল কথা বলি, মূল কথা হচ্ছে তুমি প্রথমেই ফুল স্পিডে লেখা শুরু করবা। 1 নম্বর সৃজনশীল যত মিনিটে লিখবা সবগুলো সেম মিনিটে লিখবা। তুমি একটা কাজ করবে, এখন থেকে টাইম মেনটেন করবা। স্টপ ওয়াচ আছে না, স্টপ ওয়াচে দেখবা 20 মিনিট ধরে দেখবা যে একটা সৃজনশীল লিখতে কতক্ষণ সময় লাগে। 20 মিনিট ধরে দেখবা যে কতক্ষণে শেষ করতে পারো। আর আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয় কোথায় জানো? আমরা যখন মার্জিন টার্জিন করে প্রশ্নটা হাতে নেই, তখনই আমরা প্রশ্ন পড়তে পড়তে অনেকটা আমরা হয়ে পড়ি, সময় নষ্ট করে ফেলি। আসলে প্রশ্ন এত ঘাটাঘাটি করে পড়া লাগবে না। ক, খ, গ, ঘ 4টা বিভাগ থেকে প্রশ্ন আসবে, জানো। ধুমধাম শুরু করবা। ক বিভাগ দিয়ে শুরু করবা, 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর শেষ। খ বিভাগে শুরু করবা, গ, ঘ শুরু করবা। অর্থাৎ তুমি প্রশ্ন ধইরা সবগুলো প্রশ্ন পড়তেছো, একবারে এত নিখুঁতভাবে পড়তেছো, আল্লাহ এটা কমন পড়ছে, এটা কমন পড়ে নাই, এটা পড়ছে, এটা পড়ে নাই, মানে কেমন একটা অবস্থা। এগুলো করতে করতে 5 মিনিট শেষ। তারপর কি প্রশ্নের উত্তর এভাবে? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলি। ক বিভাগ গত এভাবে লিখবো না না, বলি, শুধু লিখবা ক বিভাগ 1 নং প্রশ্ন উত্তর, তারপর লিখবা সিরিয়ালে ক, খ, গ, ঘ শেষ। আবার খ বিভাগ 5 নং প্রশ্ন উত্তর, 5ই লিখবা। খ বিভাগ 5 নং প্রশ্ন উত্তর, ক, খ, গ, ঘ শেষ। আবার গ বিভাগ 8 নং প্রশ্ন উত্তর, ক, খ, গ, ঘ শেষ। আবার ঘ বিভাগ 11 নং প্রশ্ন উত্তর, ক, খ, গ, ঘ শেষ। এভাবে লিখবা। একদম শেষ করে দেব। ক বিভাগ 1 নং প্রশ্ন তো পর নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিব, তাহলে শেষ। হ্যাঁ হ্যাঁ, আর কিছু না, যদি বিভাগ লিখে আর নাম্বারটা লিখে 1-এর ক, 1-এর খ, 1-এর গ এভাবে লিখে শেষ করে দিবা, শেষ। ওকে, বুঝছো? আচ্ছা, এখন তোমাদের বলি, যেটা প্রশ্ন হাতে পাওয়ার পর কি করবা বাচ্চারা? প্রশ্ন এত ভালো করে পড়তে হবে না, জাস্ট দেখবা 4টি বিভাগে প্রশ্ন আসে। এখন তুমি এই বিভাগে ক বিভাগ থেকে শুরু করবা। যদি দেখো ক বিভাগ থেকে প্রশ্ন মনে হয় ভালো পারছে, তুমি তারপরও দেখবা যে এগুলো সহজ লাগতেছে যেগুলো, সেগুলো আগে পড়বা, সেগুলো আগে দিবা। তবে মনে রাখবা, যদি বিভাগটা তুমি এলোমেলো করো, নাম্বার কিন্তু কাটা যাবে। ক বিভাগে দিতে হবে 2টা, দিছো 1টা, বা খ বিভাগে দিতে হবে 2টা, দিছো 1টা, তার নাম্বার কিন্তু এমনিতেই কাটা। খেয়াল রাখবা, এটা খুবই কেয়ারফুল থাকবা, এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে কথাটা। আমাদের প্রথমত প্রশ্ন পাওয়ার পর আমরা জাস্ট একটু দেখবো, বেশিক্ষণ সময় নিব না, কমপক্ষে আমরা 2 মিনিট সময় নিব, 2 সর্বোচ্চ 3 মিনিট, এর বেশি সময় নিব না। কারণ আমাদের এক ঘন্টা 147 মিনিট, তো 150 মিনিটে কী হয়, শেষ হয়ে যাবে 2.5 ঘন্টা। তো প্রশ্ন হাতে পাওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় নিব পড়ার জন্য, ঠিক আছে? 7 নম্বর সৃজনশীল তো যে কোনো, বাট আচ্ছা, এটা প্রশ্ন বুঝতে পারি না কি বলছো। 7 নম্বর সৃজনশীল তো যে কোনো, বাট বাক থেকে দেওয়া যায়, এটা কি উপন্যাস থেকে দেওয়া যাবে? আচ্ছা বলি, 7 নম্বর সৃজনশীলটা যে কোনো, আচ্ছা বলি, তুমি মিল রাখবা, ক থেকে 2টা, খ থেকে 2টা, 4টা হইল, গ থেকে 1টা, ঘ থেকে 1টা, কয়টা হইল? 2টা 2টা 4টা, 5টা 6টা। আরেকটা দিবা, আরেকটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো। মনে রাখবা, ক থেকে 2টা, খ থেকে 2টা 4টা, গ থেকে 1টা, ঘ থেকে 1টা, কয়টা হলো? 6টা। এই 6টা দেওয়ার পর আরেকটা প্রশ্ন হয় তুমি ক থেকে দাও, অথবা খ থেকে দাও, অথবা গ থেকে দাও, অথবা ঘ থেকে দাও, তোমার ইচ্ছা।
ঠিক আছে, আমি জাস্ট এটাই বলতেছি। 2টা 2টা 4টা, গ থেকে একটা 5টা, গহ থেকে একটা 6টা এইভাবে দেওয়ার পরে আরেকটা প্রশ্ন যে কোনো জায়গাতে দিতে পারলেই হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সঠিক উত্তর বা সঠিক ব্যাখ্যা। এটা কি স্যার উপন্যাস থেকে দিতে পারবা? হ্যাঁ দিতে পারবা। বলি 7 নম্বর সৃজনশীল, তো তুমি উপন্যাসে দিতে পারবা, তারপর হচ্ছে নাটকে দিতে পারবা, যে কোনো জায়গায় দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কথা শেষ। তো আমি লাস্ট অফ অল বাংলার জন্য আমি আর তেমন কিছু বলতেছি না, সর্বশেষ এটাই তোমাদেরকে পরামর্শ দেওয়া। প্রশ্নটা হাতে পাওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে জাস্ট পড়বা, এর বেশি সময় নিবা না, আর বাকিটা শুরু করবা যেভাবে বলছে সেভাবে। আর অবশ্যই 21 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করা প্রতিটা সৃজনশীল। 21 মিনিট। 21 মিনিট কেমনে হবে? এই 2-3 দিন সময় আছে সামনে, শুধু হাতের লেখা স্পিড করো, হাতের লেখা স্পিড করো, যতই পারবা হাতের লেখা স্পিড করবা। এই 3 দিন সময় থাকবে না সামনে, আগামীকাল, পরশু, তরশু, এই 3 দিন। এই 3 দিন সময়, হ্যাঁ দিও, সমস্যা নেই, উপন্যাসে দূরে দিও। এই 3 দিন সময়, এই 3 দিন সময় শুধু লিখবা, সৃজনশীল লিখবা। একটা সৃজনশীল লিখতে কতক্ষণ সময়ের মধ্যে পারো তুমি দেখবা, আধা ঘন্টায় হবে প্রথমে, তারপরে দেখবা 25 মিনিট, তারপরে 24 মিনিট, 23 মিনিট, 22 মিনিট, 21 মিনিট। 21 মিনিটে যদি আসতে পারো, মনে রাখবা তুমি 7টা লিখতে পারবা। আমি সিরিয়াসলি বলতেছি, যদি তুমি 21 মিনিটের মাথায় শেষ করতে পারো সৃজনশীল, ওই দিনই বুঝবা যে তুমি সৃজনশীল লিখতে পারবা 7টা, আদারওয়াইজ পারবা না। 22 মিনিট হয়ে গেলে কখনোই পারবা না। 22 মিনিট হয়ে গেলে 154 মিনিট হয়ে যাবে, হবেই না। খেয়াল রাখবা, কমপক্ষে 21 মিনিটের মধ্যে লেখা শেষ করবা। এখন তুমি দেখবা, আগামীকাল থেকে লেখা শুরু করবা, আগামীকাল থেকে একটা পেজ দিবা, দেখবা একটা সৃজনশীল লিখতে কতক্ষণ সময় লাগে। ক খ গ ঘ। প্রথমবার তুমি আধা ঘন্টা লিখছো, পরে আরও ফুল স্পিডে লিখবা, পরে 25 মিনিট আসলো, তারপরে আবার লিখবা আর সৃজনশীল, তখন আসলো 24 মিনিটে, আবার লিখবা, তৃতীয়বার দেখবা 23 মিনিটে, আবার লিখবা ফুল স্পিডে, 22 মিনিটে আবার লিখবা ফুল স্পিডে, 21 মিনিটে। এইভাবে তুমি 4-5 বার 6 বার লেখার পর 21 মিনিটে আসবে। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও। 21 মিনিট কিন্তু একবারে আসবে না, 4-5-6 বার তুমি লিখবা, তারপর 21 মিনিটে তোমার আসবে, এর আগে আসবে। তুমি বুঝবা যে কখন কীভাবে লিখলে, কোন স্পিডে লিখলে 21 মিনিটে আমি শেষ করতে পারবো, তাহলে 7টা সৃজনশীল পুরো লিখতে পারবো ফুললি, আদারওয়াইজ পারবা না। সবাইকে বলতেছি, সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ বলো। সে তো বুঝতে পারিনি আমি কথা, বাকিরা একটু আমাকে জানো, বাকিরা কি বুঝছো? আমাদের সময় কিন্তু খুবই সন্নিকটে, তাড়াতাড়ি বলো। ওকে নীরব, এখন তোমার নামটা দেখা যাচ্ছে নীরব, এতক্ষণ তো ছিল অন্য জায়গায়। নীরব আর কি এখন উঠছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে বিষয়। তো খেয়াল রাখবা, আগামী 3 দিন শুধু লিখবা। 21 মিনিটে যদি শেষ করতে না পারো, 7টা জিনিস জীবন লিখতে পারবে না, কনফার্ম। আচ্ছা, এরপরে এমসিকিউ। এমসিকিউ তো তোমরা জানো, এমসিকিউ সঠিক ট্রিক্স কি? এমসিকিউ 25-এর মধ্যে সাপোজ তুমি 15টা পারছো, বাকি 10টা পারো না, বাকি 10টা পারো না, সময় আছে 5 মিনিট, সময় আছে 5 মিনিট, পারো না 10টা, কী করবা? বিসমিল্লাহির রহমানির বইলা সব ক দাগাবা, সব ক অথবা সব খ অথবা সব গ অথবা সব গ। তবে খ আর গ এই দুইটাতেই উত্তর বেশি হয়। আমি আবার বলতেছি, আমাদের 25টা এমসিকিউ, 25 না 30টা, একটু ওয়েট, আমি আসতেছি। দুঃখিত, আমি একটু চলে গিয়েছিলাম। হ্যাঁ, একটু শুনতেছো কিনা আমাকে জানাও। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, আসলে আমি ওই চলে গিয়েছিলাম একটু বাহিরে আর কি। দেখো, তো যেটা বলতেছিলাম, তো 30টা এমসিকিউ, সরি দেখছিলাম 25টা বলে, 30টা এমসিকিউ মোটামুটি 20টা পারছো, আর বাকি 10টা যে আছে এটা পারতেছো না। তো কি করবা? সবগুলো হয় খ দাগাবা অথবা সবগুলো গ দাগাবা। আচ্ছা স্যার, আমার ফোনে চার্জ নাই, একটু চার্জ দিয়ে লই, যদি আরও ক্লাস নেন জয়েন হোম। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো এই হচ্ছে বিষয়টা। তো 10টা এমসিকিউ। হ্যাঁ বলো, তুর্য বলো। হ্যাঁ বললেন যে হচ্ছে খ দাগাবেন, দাগাবো নাহলে গ দাগাবো নাকি, কোনটা কি বললেন তখন? আচ্ছা বলি, সাপোজ 5 মিনিট সময় হাতে আছে, 10টা এমসিকিউ তোমার সামনে আছে, যেগুলো তুমি একটাও পারো না, তাই তো? এটা হচ্ছে তোমার অবস্থা, বুঝতে পারছো আমার কথা? 5 মিনিট সময় আছে,
10টা এমসিকিউ তুমি একটাও পারো না, এখন তুমি কি করবা? ফাঁকা রাখবা না, কখনই ফাঁকা রাখবা না। আর তুমি কি এইভাবে উত্তর করবা না যে 1 2 3 4 5 এমনি যা মনে চলো তা, এরকম না। তুমি 10টা এমসিকিউ আছে না, ফাঁকা আছে যে 10টা এমসিকিউ, সেই এমসিকিউ 10টা সিরিয়াল মতো খ দাগাবা, সবগুলোই খ দাগাবা, সব খ দাগাবা, বুঝতে পারছো? সিরিয়াল মতো এই 10টাই খ দাগা দিয়ে আসবা, অথবা বুঝতে পারছি, অথবা সবগুলোই গ দাগাবা, বুঝছো? এবার খ বা গ, হ্যাঁ খ বা গ দাগাবা। এখন তুমি দেখবা এখানে একটা, হ্যাঁ কি বলো আর বলো তো, বুঝি নাই। বললাম ওই যে যেটা খ দাগাবো ওটা সিরিয়াল অনুযায়ী ওই 10টাই দাগাবো। হ্যাঁ হ্যাঁ এরকম আর কি, সিরিয়াল অনুযায়ী 10টাই দাগাবা। তবে একটা, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, টেকনিক আছে। তুমি যখন 1 থেকে 20টা করবে এর মধ্যে দেখবা কয়টা উত্তর খ হয়েছে বেশি আর কয়টা উত্তর গ হয়েছে বেশি। তুমি যদি দেখো যে তুমি 1 থেকে 20টা প্রশ্ন করছো, এর মধ্যে খ উত্তরটা বেশি হয়েছে, তাহলে তুমি বাকি 10টা খই দাগা দিয়ে আসবা, কারণ কি ওই সেট কোডের মধ্যে খর উত্তরটা বেশি হয়েছে। আমার কথা বুঝছো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। বুঝছি, টেকনিকটা তো কখনো শুনি না, আপনার কাছে শুনলাম। আমি এই টেকনিকটা অনেক আগে শুনছি, এই জন্য অ্যাপ্লাই করতেছি। তবে যেটা বললাম আর কি, যেই সেটে যেই উত্তরটা বেশি হয় সেই অপশনটাই বেশি উত্তর হয়, গ্রহণযোগ্যতা পায়। ওকে, যদি দেখো যে তোমার ক সেটের মধ্যে গ উত্তর বেশি হয়েছে, তাহলে বাকি 10টা গই দাগাবা। অথবা তোমার খ সেটের মধ্যে খ উত্তর বেশি হয়েছে, বাকি সব খ দাগাবা যেগুলো না পারবা। অথবা গ সেটের মধ্যে ক উত্তর বেশি হয়েছে, সবগুলো ক দাগাবা যেগুলো পারবা না। আর গহ সেটের মধ্যে সাপোজ গহর নাম্বার বেশি হয়েছে, গহর নাম্বারটা সব দাগাবা। মানে যেই সেটের মধ্যে যেই উত্তরটা বেশি হয়েছে, যে অপশনটা বেশি উত্তরে মিলতেছে, সেই সেটটাই দাগাবা। মানে সেই অপশনটাই বাকিগুলো ফাঁকা জায়গা পূরণ করবা, তাহলেই হয়ে যাবে। তাহলে অনেকগুলো উত্তর এর সঠিক নাম্বার পেয়ে যাবে, বা অনেকগুলো সঠিক হতে পারে ইনশাল্লাহ। সবাই কি টেকনিকটা বুঝতে পারছো? মনে থাকবে সবার? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, সবাইকে বলতেছি, বাকি একটু কথা বলো, বাকিরা যারা আছো, কবিতা, অঞ্জনা, দুর্জয়, ইতি বড়ুয়া, ইভা, খাদিজা, রিয়াদুল, ফরহাদ, তামান্না, একটু তোমার কথা বলো। স্যার আমিও ক্লাস করতেছি। ও আচ্ছা, সাইমা আচ্ছা, খেয়াল না আসলে সবার নাম তো খেলতে পারি নাই। আচ্ছা, তোমাদের কি আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলো বলো, কবিতা বলো। হ্যাঁ প্রশ্ন বলো, কি প্রশ্ন বলো। ক্যালকুলেটর যে ইয়াগুলো দিছিল ওইগুলো ছাড়া অন্য ক্যালকুলেটর নিলে? আচ্ছা বলি, আমাদের যে ক্যালকুলেটরগুলো বোর্ড থেকে অ্যালাউ করছে, সেই ক্যালকুলেটর ছাড়া যদি অন্য ক্যালকুলেটর নাও, তাহলে সেটা রেখে দিবে হলে। তোমাকে খালি হাতেই পরীক্ষা হলে যেতে হবে, পরীক্ষার কেন্দ্রে যেতে হবে, রুমে যেতে হবে খালি হাতে। যেই ক্যালকুলেটর ছাড়া, মানে যেই ক্যালকুলেটর অ্যালাউ করছে বোর্ডে, সেইগুলো ছাড়া অন্য ক্যালকুলেটর নিয়ে যাও, তোমার ওই ক্যালকুলেটর রেখে দিবে বা ফেলে দিবে ডাইরেক্ট। তো সিরিয়াসলি বলতেছি, যেই সিরিজের ক্যালকুলেটর অ্যালাউ করছে বোর্ড থেকে, সেই সিরিজের একটা নিয়ে যাও, তাহলে প্যারা খেতে হবে না বা টেনশন নিতে হবে না ইনশাল্লাহ। কথা কি বুঝছো? ওকে, এরপরে আর প্রশ্ন আছে কারো? থাকলে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। গল্প, কবিতা এগুলোর কোশ্চেন, আচ্ছা স্যার এফএক্সিএস আছে কিন্তু, আচ্ছা বলি, এখন বলি যেই ফরম্যাটটা, এই যে এমএসের সিরিজের মোটামুটি সবই নিতে পারবা, সমস্যা নাই। আর অন্য যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে একটু সমস্যা হইতে পারে, সেক্ষেত্রে তোমাকে ওইটা বাদ দিয়ে নিতে হবে। স্যার গল্প, কবিতা এগুলোর কোশ্চেন শিখার বিষয়ে কিছু বলবেন না? আমি তো আর কি বলবো, খেয়াল নাই পুরোপুরি, আমি পুরো বুঝি নাই অঞ্জনা। প্রশ্ন যদি মুখে বলতে ভালোই তো, একটু যদি মুখে বলতে পারতা বুঝতে পারতাম প্রশ্ন আসলে কী বলছো। আমি এখনো পুরোপুরি প্রশ্ন বুঝতে পারি নাই। এটা যদি ভয়েসে বলতা তাহলে শুনতে পারতাম, ইজিলি বুঝতে পারতাম। এটা যদি ভয়েসে বলো খুশি হব। আচ্ছা, এরপরে বাকিরা যারা আছো, বাকিদের মধ্যে থেকে একটু মতামত দাও, প্রশ্ন আসছে যা একটু জানো, আমাকে বলো, প্রশ্নগুলো আমি উত্তর করি। তোমাদের আজকে প্রশ্নগুলো করতে হবে, প্রশ্নগুলো উত্তর আমাকে বলতে হবে, যতটুকু পারি বলতেছি, তুমি একটু প্রশ্নের উত্তরটা করো। আর যেটাই হোক, এমএস সিরিজের যে এমএস এফএক্স এমএস এর 100 না থাকলে 570 হোক, 991 হোক, যাই হোক নাও,
MS সিরিজের নাও, কোনো প্রবলেম। এই কালো ক্যালকুলেটর নিলে কোনো সমস্যা নাই, এটা তো অ্যালাউ করবে সব জায়গাতেই, এটা সকল কেন্দ্রে অ্যালাউ করে, কোনো সমস্যা নেই। এই মডেলের যে কোনো একটা নিলেই হবে, এই মডেলের যে কোনো একটা নাও তাহলে হবে। আমার তো ওইগুলা, আমার এগুলা না। তোমার কোনগুলো আছে, মানে অন্য মডেল, এই মডেল না, MS না, অন্যটা? MS তুমি MS আচ্ছা, এখন হচ্ছে MS হলে যদি এটা না হয় সমস্যা নেই, MS কত 570 না, প্রবলেম নাই। এখন ক্যালকুলেটর এত তারা করে দেখে না যে কত নাম্বার নিয়ে আসছো, তারা দেখে এই মডেলটা এরকম আছে কিনা, এরকম ফর্মেট কিনা। হ্যাঁ, কি বলো দূর যে বুঝি না, বলো কষ্ট করে। ওর কাছে হয়তো এটার সেকেন্ড ভার্সন আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেই সিরিজটা বলছে সেই সিরিজটাই আমরা নেওয়ার চেষ্টা করি। যদি ওই সিরিজটা না থাকে, কারোর কাছ থেকে হালত নাও, ধার নাও কয়েকদিনের জন্য, তাহলেই তো হয়ে যায়, টেনশন নয়। আশেপাশে খোঁজ নিবা যে তোমার এই ক্যালকুলেটর আছে, আমার থাকলে একটু দিও তো, আমারটা নাও, তোমারটা একটু আমাকে দাও, কারণ আমার এইটা একটু ব্যবহার করতে হবে, কেন্দ্রে শেষ, তাইলেই হয়ে যাবে, সহজ সমাধান। আশেপাশে মানুষ আছে না, ওদের কাছ থেকে যাও, দেখো আছে কিনা ওই সিরিজটা যদি থাকে তুমি তোমারটা চেঞ্জ করো কয়েকদিনের জন্য, পরীক্ষা আবার দিয়ে দিবা, তাহলেই তো হয়। এবার কি বুঝতে পারছো? আর কি কোনো কনফিউজ থাকবে? না স্যার, আমি টেনশনে ছিলাম এটা নিয়ে। আচ্ছা, সমস্যা নাই। এখন যদি সমস্যা হয় যে স্যার আমার তো মিলতেছে না, তাই আমি কি করব, আশেপাশে দেখো কার কাছে থাকলে সেটা এক্সচেঞ্জ করে নিয়ে যাও, তাইলেই হবে। আর বাকিরা যারা আছো, তোমরা তো কিছু বলতেছো না, চুপচাপ আছো, তোমাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি আমি। অঞ্জনার প্রশ্নটা ভয়েসে বললে আমি বুঝতে পারতাম, কিন্তু ভয়েসে ছাড়া আমি বুঝতে পারতেছি না পুরোপুরি ক্লিয়ার হবে, বুঝছো, এই জন্যই বলা। তো একটু বইলো ভয়েসে যদি পারো আর কি, আর না পারলে পরে বললো, আমি হোয়াটসঅ্যাপ থেকে উত্তর দিয়ে বলে। এরপরে বাকিদের যাদেরকে বললাম আর কি, যারা আসো, তামান্না আসো, সাইমা, তোমরা তো আসোই, ফরহাদ, রিয়াদুল, তারপর হচ্ছে রিমা, খাদিজা, ইভা, তারপর হচ্ছে দুর্জয়, অঞ্জনা, তোমরা তো বলছোই অনেক কিছু। এখন বলি বাংলার জন্য মোটামুটি আমাদের এই এতটুকুই মোটামুটি আলোচনা, আর তেমন আলোচনা নাই। মোটামুটি আলোচনা করছি, সৃজনশীল আলোচনা করছি কীভাবে করতে হবে, এমসি আলোচনা করছি কীভাবে করতে হবে, কিন্তু আমাদের 11:55 বাজে, সময় বেশিক্ষণ নাই, 3 মিনিটের সময় আছে এই লিঙ্কে, এই লিঙ্কও কেটে যাবে। এখন বলো, এই বাংলা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা কারো, বা কারো কিছু জানার ইচ্ছা আছে কিনা, বা অন্য কোনো প্রশ্ন থাকলেও বলতে পারো। বাকি একটু বলো, বাকি। স্যার আরেকটা কথা। হ্যাঁ, একটা কথা বলো। ইংলিশ সাবজেক্টে আমাদের নাকি একটা সাবজেক্টে 63 পাইছি, আর একটা সাবজেক্টে আমি ফেল করছি, 33 মার্ক পাই নাই, তাহলে কি পাস হবে এটা? আচ্ছা বলি, তোমার হচ্ছে ইংরেজি দুইটাতেই 100 200 নাম্বার, একটাতে তুমি পাইছো অনেক ভালো, সাপোজ একটাতে তুমি 80 পাইছো, আরেকটাতে তুমি পাইছো 32, তাহলে তুমি ইংরেজিতে ফেল। হ্যাঁ, তাহলে তুমি ইংরেজিতে ফেল, আলাদা আলাদা পাস করতে হবে। না না স্যার আমাদের স্যার বলছে যে পাস নাকি এরকম। স্যার হ্যাঁ বলো বলো। স্যার প্রত্যেকটা সাবজেক্টে 2 পার্ট মিলে পাস প্লাস 2 পার্ট মিলে প্লাস, মানে যদি ধরেন বাংলা আছে, বাংলা না ফিজিক্স বললাম, ফিজিক্সের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, মানে দুজনে পাস আলাদা, আর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে এমসিকিউ পাস আলাদা, মানে দুইটা মিলে একসাথে আবার প্লাস। না না বলি, আমার কথা হচ্ছে যে পাস তো আলাদা হবে, প্রতিটা শুধু 80 পাইলে কি প্লাস আলাদা না স্যার, অন্য দুইটা মিলে 80 আসবে, তাহলে সবাই গোল্ডেন এ প্লাস। না স্যার, এটা জানি না উনি যেটা বলতেছে, আমি যতটুকু আমার স্যার বলছে যে অন্য সাবজেক্টে যেটা ওটা মার্ক উঠাইতে হবে, কিন্তু যদি আমি 80 পাই, অন্য সাবজেক্টে 32 পাই, তাহলে পাস। আচ্ছা বলি শুনো, আচ্ছা বলি শুনো, এখন বলি, এখন কথা হচ্ছে আমি যতটুকু শুনছি যে ধারাটা অব্যাহত আছে, এখন নতুন করে কোনো ডিসিশন আসে যে ইংলিশ প্রথম পত্রে পাস করছি, দ্বিতীয় পত্রে ফেল করছি, বা 32 পাইছি, আমাকে পাস দিয়ে দিচ্ছে, মিলা তো পাস হয় না, মিলিয়া জিপিএ হয়, পাস হয় ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা। আমি এগুলো শুনে আসি এ পর্যন্ত আমার মোটামুটি জানা আছে। এখন নতুনই কোনো আমাদের ডিসিশন দিচ্ছে যে নতুন করে এরকম কথা আসে, আমি তো শুনিনি এরকম। এখন এরকম কোনো কিছুই বলো, এমনি নির্দেশনা দিছে না? না দেয় নাই তো, না। আচ্ছা বলি, রিয়াদুল হয়তো বা শুনছো কি আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি এই সিদ্ধান্ত মোতাবেক চলতেছে এই পর্যন্ত, প্রতি বছর এই পর্যন্ত চলতেছে, ইন্ডিভিজুয়ালি পাস, জিপিএটা হবে একসাথে, তোমার দুইটা মিলে
80 160, 200-এর মধ্যে 160 পাইলে তুমি A+ ইংলিশে বা বাংলায়। 200-এর মধ্যে কত? 160 পাইতে হবে। 80 160, প্রথম পত্রে পাইছো সাপোজ 90, দ্বিতীয় পত্রে পাইছো 70, 160 A+টা মিলায় হয়, কিন্তু পাস করতে হয় ইন্ডিভিজুয়ালি। এটা আমি শুনে আসি, এটাই ধরে চলতেছে। এখন তোমাদের সময় কি চেঞ্জ হয়েছে? আমি তো যেটা জানি না, আমার তো মনে হয় না চেঞ্জ হয়েছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি ওই কার ক্ষেত্রে জানি না। আচ্ছা, ক্লাসের লিঙ্ক এখানে শেষ করতে হচ্ছে, কারণ ক্লাসের লিঙ্ক এখানে চলে গেছে, তো এটা আমি এখানে সেভ করে রাখলাম। আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি 25-এর সর্বশেষ ক্লাসে আমরা 3য় নাম্বার লিঙ্কে আছি, এটা আমাদের সর্বশেষ লিঙ্ক। তো এখন আমরা একটা আলোচনা করতেছিলাম ইংলিশটা নিয়ে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি। তো ইংলিশের যে মান বন্টনটা ছিল, আমি বলেছিলাম একটু আগে যে একটাতে 80 পাইছি, একটাতে 32 পাইছি, সেক্ষেত্রে ফেল। কিন্তু এটা আমাদের অনেক আগে যখন আমরা করছিলাম, সেক্ষেত্রে আমাদের কারিকুলামে নিয়ম ছিল, হয়তো বা এখন নিয়ম চেঞ্জ করতে পারে। সেক্ষেত্রে এখন যতটুকু জানতেছি বা দেখলাম যে 2টা পত্র মিলেই পাস হয়। বা আমাদের দেখা যায় কারিকুলাম আগে ছিল, অনেক আগে যে নিয়ম ছিল সেই নিয়মটা চেঞ্জ হয়ে বর্তমানে কী হয়েছে, নতুন আপডেট নিয়মে চলতেছে। এটা হইতে পারে স্বাভাবিক, কারণ সব সময় তো এক নিয়ম হয় না। কিন্তু আমাদের আগেকার সময় যখন আমরা ছিলাম, পরীক্ষা দিয়েছিলাম অনেক আগে, তখন আমাদের ইন্ডিভিজুয়ালি সব কিছুতে পাস করতে হইতো। এখন হয়তো বা চেঞ্জ করছে, এটা হইতে পারে। এখন এটা নিয়ে আমার পুরোপুরি কনফার্ম ধারণা নাই, কারণ বর্তমানে যে কারিকুলামের যে পাস করা বা নাম্বার জিপি, এটা নিয়ে পুরোপুরি রিসার্চ করা নাই বা পুরোপুরি ধারণা নাই। তো আমার আগেরটাই যতটুকু মনে ছিল অতটুকু আমি বললাম। তারপরেও যদি আমার চেয়ে ভালো হয় কি, যারা কলেজের লেভেলের শিক্ষক আছে, যারা এটা বর্তমান কারিকুলাম নিয়ে কাজ করতেছে, তাদেরকে বললে ভালো, বা তোমরা তাদের কাছ থেকে জেনে নিও, তাইলে ভালো হবে। ওকে, তো এখন আমি ভুলভাল বলে তো হবে না। চাও যদি আমি আমাদের সময়টা বলছি, আমাদের সময় এতটুকু ছিল, তো সেই অনুযায়ী আমি বলছি। এখন তোমাদের সময় হতে পারে চেঞ্জ হয়েছে কয়েকদিন, রিসেন্টলি কয়েক বছর, এটা হইতে পারে। সেক্ষেত্রে হয়তো বা চেঞ্জ অনুযায়ী কাজ করতে হবে, এটাই। তারপর আমরা চেষ্টা করব সবটা অধ্যায়তে বা প্রথম দ্বিতীয় পত্র মিলেই মোটামুটি আমরা ভালো মার্ক পাওয়ার জন্য। এখন আমি তোমাদেরকে এই জাস্ট এই নমুনাটা দেখাচ্ছি। তোমরা তো মনে করো যে এই শর্ট সিলেবাস অনুযায়ী আসতেছো, 2300 শর্ট সিলেবাস, 2400 শর্ট সিলেবাস, 2500 শর্ট সিলেবাস। তোমাদের এই সিলেবাসটাই শর্ট, সর্বশেষ এটাই। এরপর 26টা ফুল, 2700 ফুল। তো এখন করোনার পর থেকে আমাদের শর্ট সিলেবাস মতো এভাবে চলতেছে। এখন কথা হচ্ছে ইংলিশটার জন্য আমরা কি করব। এটা হচ্ছে ইংরেজির আমাদের ফার্স্ট পার্টের প্রশ্ন। মনে করো প্রশ্ন তোমাদের সামনে আসছে, নীরব জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। তো এখন আমরা এই ইংলিশটা নিয়ে একটু ছোট্ট কথা বলি। ছোট্ট কথা কি, আমার ব্যক্তিগত ধারণা, ইংলিশের ফার্স্ট পেপারের মধ্যে আমাদের যেহেতু 100 মার্কই পরীক্ষাটা হবে, 60 মার্কটা আসবে রিটেন থেকে, রিডিং টেস্ট থেকে, মডেল থেকে, আর 40 মার্কই আমাদের থেকে আর রিটেন অংশ থেকে। তো আমার একটা সঠিক বলতে আমার দিক থেকে আমি এটা অ্যাপ্লাই করতাম সবসময় পরীক্ষায়, ইংরেজি পরীক্ষায়। তো তোমরা এটা অ্যাপ্লাই করবা। সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা, খাতা আছে না, খাতার ঠিক মাঝখান থেকে লেখা শুরু করবা। মাঝখান থেকে বলতে তোমার রিটেন পার্ট লিখতে, রিটেন পার্টের মধ্যে আমাদের পার্ট বিতে মোটামুটি 40 নাম্বার না, তো 40 নাম্বারের মধ্যে আইটেম আসে কয়টা? বেশি না, 3টা আইটেম আসে। তোমাদের তো শর্ট সিলেবাস করছে, আবার ভেতরের আইটেমটা সিলেবাসে শর্ট করছে, এই জন্য 3টা আইটেমে কিন্তু 40 মার্ক। যেমন 7, 8, 9, আগে তো ছিল মোটামুটি অনেক বেশি, 5টার মতো ছিল। তো এখানে 3টা আইটেমেই কত 40 মার্ক দিচ্ছে। পাই চার্টে 15 দেয়, এরপর হচ্ছে তোমার এই যে স্টোরিতে 15 দেয়, আর হচ্ছে তোমার যে ছিল লেটার, যেটা 10 দেয়। তো আগে তো ছিল আরও কম, আগে ছিল আইটেম বেশি নাম্বার কম, এখন আইটেম কম নাম্বার বেশি, তোমাদের জন্য প্লাস পয়েন্ট। তো এখন তুমি যে কাজটা করবা, যেহেতু তোমার এই পাই চার্ট থেকে বা গ্রাফ চার্ট থেকে প্রশ্ন আসতেছে, তুমি ভালো করে এটা পড়বা। গ্রাফ চার্ট, পাই চার্ট, গ্রাফ চার্ট থেকেও আসে, পাই চার্ট থেকেও আসে, দুইটা মিলেই পড়বা। স্টোরিটা ভালো করে পড়বা আর লেটারটা ভালো করে পড়বা। তো তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট এই জন্য 3টা আইটেম দিলেই 40 নাম্বার পুরা দাঁড়ায় যাবে, পুরা খারাপ। আমাদের সময় 5টা আইটেম দিতে হতো, 5টা আইটেমে 40 মার্ক, আর তোমাদের 3টা আইটেমে 40 মার্ক। কথা কি বুঝছো? তোমাদের পরীক্ষাটা অনেক সহজ হয়ে গেছে, 3টা আইটেমে 40 মার্ক, অনেকটা মানে ফুরফুরা উত্তর বা ফুরফুরা নাম্বার পাচ্ছ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও। তো এখন কথা হচ্ছে, তোমরা আগে এটা লিখবা, ইংরেজি প্রথম পত্র হোক, দ্বিতীয় পত্র পরীক্ষা হোক, আগে তুমি পার্ট বি শুরু করবা। তবে পার্ট বি প্রথম অংশ থেকে শুরু না করে খাতার মাঝখান থেকে শুরু করবা।
এইটা আমার সাজেশন। পার্ট বি এর এই 3টা অংশ লিখতে তোমার কয় পৃষ্ঠা লাগবে, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা নাকি 5 পৃষ্ঠা, সেই অনুযায়ী খাতা লাস্ট পেজ থেকে যাবা, তারপরে সেখান থেকে পার্ট বি লেখা শুরু করবা। পার্ট বি লিখতে কেন বলতেছি জানো? পার্ট বি তো মুখস্থ, এটাও মুখস্থ, এটাও মুখস্থ, এটাও মুখস্থ। তো মুখস্থ পার্টটুকু যদি কমন পড়ে যায় তুমি স্পিডে লিখতে পারবা। আমি আবার বললাম, মুখস্থ পার্টটুকু যদি কমন পড়ে যায় পরীক্ষায়, তুমি ফুল স্পিড লেখা শুরু করবা, কারণ তোমার মুখস্থ আছে। আমার কথা কি বুঝছো? মুখস্থ পার্ট কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়, মনে থাকে না সব সময়। তো মুখস্থ পার্টটা আমাদের যাতে তাড়াতাড়ি লেখা হয়ে যায়, যেন আমরা আগে এটা ধরবো, আগে পার্ট বি দিব। পার্ট বি দিব কি, খাতা লাস্ট পেজ থেকে 3-4 পেজটা আগে যাব, তারপরে পার্ট বি লিখে 7 নং প্রশ্ন উত্তর, পাই চার্ট, 8 নং প্রশ্ন উত্তর, স্টোরি, 9 নং প্রশ্ন উত্তর, অ্যাপ্লিকেশন শেষ, বা লিটার যাই দাও, তাহলে পার্ট বি লেখা শেষ হয়ে গেল। মানে ইংরেজি প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র পরীক্ষা হোক, পার্ট বি দিয়ে শুরু করবা পরীক্ষা। কথা কি মনে থাকবে সবার? জি স্যার। স্যার এটা তো আমি বুঝলাম যে পার্ট বি দিয়ে শুরু করবো, কিন্তু মাস থেকে শুরু করবো কি জন্য? আচ্ছা বলি শোনো, লাস্ট থেকে শুরু করলে তোমার সৌন্দর্য হবে খাতার, একটা ধারাবাহিকতা নিয়ম হবে যে খাতার প্রথমে তুমি ফার্স্ট অংশ লিখছো, লাস্টে তুমি লিখছো প্রথম পরের অংশ, সৌন্দর্যের জন্য। যদি চাও যে স্যার আমি প্রথমেই পার্ট বি দিব তাহলেও হবে, সমস্যা নেই। কিন্তু স্যার ম্যাডাম আসলে চাই কি জানো, তুমি সিরিয়াল মেনটেন করে রাখো। তুমি পার্ট এ লিখে যাও, পার্ট এ আগে লিখো, পার্ট এর মধ্যে এটা লিখো, এটা লিখে তারপর পার্ট বিতে যাও। এটা হইলে কি হয় জানো, যারা খাতা দেখে তাদের কষ্ট কম হয়। কারণ খাতা দেখতে গেলে প্রথমে পার্ট বি লিখছো, এটা দেখতে হয়, পরে আবার পার্ট এর জন্য আবার করতে হয়, পেজ উল্টা আবার দেখতে হয়। মানে তাদের খাতা দেখতে কষ্ট হয়, পার্ট এ বি যদি আগে পরে লেখো। রিয়াদুল বুঝছো কি? আগে পরে লিখলে খাতা দেখতে সমস্যা হয়। বলো। তাতে কি আমাদের নাম্বার কাটবে না? আমরা তো আগেই হচ্ছে গ্রামার গুলা শুরু করি। শোনো, গ্রামারটা তো তুমি শুরু করবা, পার্ট এ তো তুমি প্রথমেই লিখবা, সিরিয়ালটা হচ্ছে পার্ট এ লিখে তারপর পার্ট বি লেখার প্রয়োজন, মানে সিরিয়ালটা এটা, তাই না? তবে আমরা পার্ট বি আগে লিখলে নাম্বার কাটবে না। তবে অনেক স্যার ম্যাডাম আমরা কি বিরক্ত ফিল করে যে পার্ট বি আগে লিখছে, প্রথমে আগে লিখছে পার্ট বি। তো আমি তো এখন গ্রামারটা চেক করতেছি, কারণ পার্ট এর মধ্যে গ্রামারটা আগে চেক করে স্যার ম্যাডামরা, তারপরে গ্রামার চেক করে কত পাইছে দেখে তারপর পার্ট বি দাগায়। আসলে স্যার ম্যাডামরা দাগায় যে এরকম সিরিয়াল মেনটেন করে দাগাইতে তারা সুবিধা হয়, কারণ খাতা চেক করা তো অনেক কষ্ট, অনেকগুলো খাতা, তো খাতা চেক করতে যাওয়ার। হ্যাঁ বলো। তাহলে এখন রিটেন পার্ট লিখবো? হ্যাঁ, এখন রিটেন পার্ট লিখবা, একবার লাস্ট পেজ থেকে শুরু করবা, লাস্ট পেজ থেকে 3-4 পেজ আগে যায় রিটেন পার্ট লিখবা। আর প্রথম পেজ তো তোমার খালি থাকবেই প্রথম দিকে। কথা বুঝছো? আমি তো বুঝতেছি না এখনো, বুঝতেছো না? আচ্ছা বলি শোনো, এখন তোমাদের বুঝা বলি। তুমি সাপোজ এই যে 1 নং প্রশ্ন উত্তর যে করবা, 5টা এমসিকিউ লিখতে কতটুকু জায়গা লাগবে তুমি তো জানো, 1 পেজের অর্ধেক লাগবে, 1 পেজের অর্ধেক লাগবে শেষ। তো এইখানে যে ইয়াগুলো আছে, প্রশ্নগুলো আছে 5টা, এখানে লিখতে কত পেজ লাগবে? 2 পেজ লাগবে। তো এটার অর্ধেক পেজ, এটা 2 পেজ বাদ দিবা, প্রথমটা ফাঁকা রাখবা। তারপরে এইটা লিখতে কত পেজ লাগবে? 1 পেজ, 3 পেজ ফাঁকা রাখবা। তারপরে এই পেজ লিখতে কত পেজ লাগবে? সামাই লিখতে, ওইটা ফাঁকা রাখবা। মানে এরকম করে রিয়ারেঞ্জ পর্যন্ত কতগুলো পেজ লিখতে হবে সেটা তুমি অনুমান করে ফাঁকা রেখে তুমি পার্ট বি দিয়ে লেখা শুরু করবা পরীক্ষার হলে পরের থেকে। এখন বুঝছো? আচ্ছা, এটা তুমি এই কয়দিনে প্র্যাকটিস করলে পেয়ে যাবে। এখন যদি তুমি যে চাও স্যার না এত আমার কাছে এত না, সহজ লাগে না, এটা আমি পার্ট বি আগে লিখবো, তবে প্রথম থেকে শুরু করব, তাও করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আর কি এটা সব স্যার ম্যাডামের কাছে এটা মানে সৌন্দর্য না, তাদের কাছে একটু কষ্ট হয় খাতা করতে, চেক করতে। তারপরে তোমাদের বললাম সিস্টেমটা যে তোমাদের সহজ হয় তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। পার্ট বি অবশ্যই আগে দিতে হবে। কেন? পার্ট বি দিলে তোমার পার্ট এর জন্য অনেক সময় তুমি পাবা, ঠান্ডা মাথায় লিখতে পারবা। হ্যাঁ এবার বলো। স্যার আমি আমার জন্য অনেক হয়েছে এই টেকনিকটা, কারণ আমি হচ্ছে স্যার পরে রিভাইজ দিয়ে যাই যে জ্ঞাত রিটেন পার্ট, তো আমি হচ্ছে হলে ঢুকতে এগুলা করতে এগুলা ভুলে যাই না। তাহলে জায়গা রেখে স্পেস রেখে যদি এগুলা লিখে নিই তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, আমি এটাই বললাম, যেহেতু মুখস্থ পড়াগুলো আমার মনে থাকে কম বা আমি ভুলে যাই বেশি, তো তাড়াতাড়ি এটা লিখে ফেললেই ভালো। তো পার্ট বি আমরা আগে লিখবো, এটা আমি সবাইকেই বলি, সবসময় বলি। তা আশা করি বুঝতে পারছো। বাকি এটা আমাকে জানো, বাকিদের মতামত বলো যে তোমাদের কাছে এটা কেমন লাগছে বা তোমরা এরকম মানে এটা ইউজ করতে পারো কিনা।
বাকি একটু কথা বলো। জি স্যার। আচ্ছা হ্যাঁ বলো। বলছিলাম যে রিটেন পার্ট যদি আমরা আগে লিখি, মনে করেন গ্রামার যেগুলো আছে, গ্রামার পরে লিখতে গেলে মানে ঝামেলা হয় নাকি, গ্রামার আগে করে নিয়ে রিটেন করা ভালো না? আচ্ছা বলি শোনো, একটা কথা কি, তোমার গ্রামার অংশ তোমার কিন্তু সময় দিতে হয় বেশি। একটা কথা মনে রাখবা, গ্রামার অংশে তোমার কিন্তু রুলস অনুযায়ী দেখে দেখে সময় দিতে হয় বেশি। তো এমনও হয় যে গ্রামার অংশে প্রথমে টাচ করতে গেলে তোমার গ্রামারের রুলসটা মিলায় লিখতে লিখতে তোমার সময়টা বেশি এখানে খরচ হয়। তো সময়টা যদি এখানে বেশি খরচ হয়, তোমার এই বেশি সময় খরচের জন্য দেখা যায় রিটেন পার্টে তুমি কম সময় পাও, ফুললি লিখতে পারো না। আর এই কারণে দেখা যায় যে তোমার গ্রামারের অনেক অংশে যদি লিখছো ঠিকভাবে, অনেক সময় গ্রামার লেখাও হয় না, ভুল হয়, নাম্বারও কাটা যায়। তো দেখা যায় গ্রামার লিখতে লিখতে রিটেন পার্টের মধ্যে সময় থাকে কম, রিটেন পার্টটা কোনো রকমে শেষ করতে হয়। তো রিটেন পার্টটা যদি কোনো রকমে তুমি শেষ করো, তুমি ফুল মার্ক তো পাচ্ছ না। যেখানে রিটেন পার্টে ফুললি লিখতে হবে যত পেজ, তুমি অত পেজ লিখতেছো না, রিটেন পার্টের নাম্বার কমা যাচ্ছে। তো কী লাভ হলো সেক্ষেত্রে? গ্রামার ঠিক করতে যায় রিটেন পার্টটা তুমি খেয়ে ফেললা সময়, নাম্বার খেয়ে ফেললা। তো তোমার তো গ্রামার থেকে রিটেন পার্টটা তোমার গুরুত্ব কম হইলো, মার্কটা কম আসলো। তো আমি যেটা মনে করি যে তোমার কাছে যদি মনে হয় যে স্যার ফার্স্ট পেপারে আমি রিটেন পার্ট আগে লিখব, রিটেন পার্ট আগে লিখে তারপরে আমি করব, মডেল দিব, সেটা করো। সেকেন্ড পার্টে স্যার আমার গ্রামার একটু সমস্যা বেশি, বা গ্রামার নিয়মগুলো আমি একটু ভুলে যাই বেশি, বা গ্রামারটা আমার তাড়াতাড়ি লিখলে ভালো হয়, তো সেকেন্ড পেপারের জন্য তুমি গ্রামারটা আগে লিখো, কোনো সমস্যা নেই। তবে আমার সাজেস্ট কি, যদি আমি রিটেন পার্টটা লিখে শেষ করে দিই, গ্রামারটা আস্তে 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 সময় দিয়ে আমি করতে পারবো। তোমাকে এই রিটেন পার্টে আগে লেখার একটাই কারণ কি জানো, গ্রামারে তুমি টাইম সেভ করবা, টাইম বাঁচাবা। রিটেন পার্ট থেকে তাড়াতাড়ি লিখে তুমি গ্রামারের সময় দিবা বেশি, কারণ গ্রামার মিলাতে প্রচুর সময় লাগে। গ্রামার 12টা আইটেম, প্রচুর সময় লাগে, প্রতিটা আইটেমে অনেকগুলো রুলস থাকে, এতগুলো রুলসের জন্য যথেষ্ট সময় প্রয়োজন। তো গ্রামার থেকে তুমি 10 মিনিট সময় বাঁচাতে পারো, গ্রামার বলে রিটেন পার্ট থেকে যদি মুখস্থ লেখার তাড়াতাড়ি লিখে 10 মিনিট সময় বাঁচাতে পারো, গ্রামার দিতে পারবা, সেই গ্রামারটাই তোমার উপকার হবে। সেখানে তুমি অনেক ভালো করতে পারবা, লিখতে পারবা গ্রামারে, কারণ গ্রামারের সময় লাগে বেশি। রিটেন পার্টের জন্য আমার কতটুকু অংশ, সাপোজ 3 ঘন্টা সময়, তো সাপোজ 3 ঘন্টার সময়ের মধ্যে তুমি এই রিটেন পার্টের মধ্যে সাপোজ 1 ঘন্টা সময় খরচ করতা, তো 1 ঘন্টার মধ্যে আগে তুমি 40 মিনিটে লিখে ফেলছো, মনে করো আর কি রিটেন পার্ট 40 মিনিটে শেষ করছো, 40 মিনিট রিটেন পার্ট শেষ, কারণ তোমার মুখস্থ আছে সব, এটাও মুখস্থ কমন পড়ছে, এটাও মুখস্থ কমন, এটাও মুখস্থ কমন, যেহেতু এগুলো সব মুখস্থ আছে, কমন পড়ে গেছে, এগুলো তাতে লিখে ফেলি, তাতেই লিখে দিলেই হয়ে গেল আমার 40 মিনিট আমি শেষ করে ফেললাম। 1 ঘন্টার জায়গায় 40 মিনিটে শেষ করলাম, 20 মিনিট সময় আমি গ্রামারের সময় দিলাম, তাহলে আমার ওই গ্রামারে ঠান্ডা মাথায় নিতে পারবো। এই জন্য তোমাদেরকে আমি রিটেন পার্টের কথা আগে বলছি। রিয়াদুল, বুঝতে পারছো কথাটা? বুঝছি স্যার, আর গ্রামার পার্ট গুলা না হয় কারো থেকে দেখে ঘুমাইয়ে লিখবো। তুমি গ্রামার পার্ট দেখে লিখবা? আচ্ছা একটু ওয়েট, খাজির উত্তর দিব, এবার একটু আমাকে জানাও রিয়াদুল বুঝছো কিনা। আচ্ছা এখন তোমাদের কাছে যেটা সহজ লাগে সেটা করবো, আমি আমার মতামত দিলাম। স্যার রিটেন পার্টে কত সময় দিব আর গ্রামার পার্টে কত দিব, মানে ভাগ করবো কীভাবে আর কি, আর ওইটাই বললাম। রিটেন পার্টে তোমরা 1 ঘন্টা দাও, গ্রামারে দিবা 2 ঘন্টা, এটাই আর কি। আচ্ছা যাই, এখন তোমাদের কাছে, কারণ এটা তোমাদের 3টা আইটেম হলেই হলো। আচ্ছা এটা মোটামুটি উত্তর পাইলাম, এখন বাকিরা কবিতা, ইভা, তারপর হচ্ছে গিয়ে ফরহাদ, তামান্না, তোমরা কিছু বলো, তোমাদের কি মতামত নাই? আমি তো বলে গেলাম অনেক কিছুই, তোমরা কিছু বলো, প্রশ্ন করো। হ্যাঁ, যাদের নাম বললাম একটু উত্তর দিও, তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো। আজকে আমি কিন্তু অনেকটা সময় তোমাদেরকে মানে ওয়েস্ট করতেছি, কিছু মনে করো না। আজকেই তো তামান্না, ফরহাদ, তারপর হচ্ছে কবিতা, একটু বলো তোমাদের কোনো প্রশ্ন নাই বা জানার ইচ্ছা নাই? তোমরা তো শুনতেছো, ওর মধ্যেই উত্তর পেয়ে গেছি, এজন্য আর কি কিছু বলতে পারতেছি না। ও আচ্ছা, আমি যা বলছি এর মধ্যে উত্তর পেয়ে গেছো, এই জন্যই। হ্যাঁ স্যার, এগুলোর মধ্যে কিছু কোশ্চেন ছিল। আচ্ছা তাহলে তো হয়ে গেল। তারপরও এর বাইরে কোনো প্রশ্ন নাই যেটা তোমার মনে হচ্ছে যে এটা তো এখনো জানতে পারলাম না? আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলো বলো, একটা প্রশ্ন বলো। এখন তো হচ্ছে বানাই লিখলে নাম্বার দেয় না, কারণ এখন স্যার ম্যাডাম গুলো অনেক ডেভেলপ, তাই না?
বিশেষ ক্যাডার সবাই কেউ নাম্বার দেবে। হ্যাঁ সরকারি কলেজের টিচার সবগুলো একটা বিশেষ ক্যাডার। তো তাহলে একটা কথা বলতেছি, আমাদের কমন আসে নাই এক দুটা টপিক, সব তো আর কমন না আসে না মানে, তখন কি আমরা খালি না আমার আইডিয়া থেকে লিখে দিব? না খালি বলি খালি কখনোই রাখবা না, খালি রাখলে নাম্বার দিবে না। এক নাম্বার লিখলে যে স্যার ম্যাডামের মনে দয়া মায়া আছে তারা এক হইলেও দিয়ে দিবে। খালি রাখলে এক নাম্বারও পাবে না, হাফ নাম্বারও দিবে না। খালি রাখা যাবেই না, খালি রাখা মানে বুদ্ধিহীনতার কাজ। খালি রাখাই যাবে না, তুমি যা পারো লিখে দিয়ে আসবা, যা পারো লিখে দিয়ে আসবা, ঠিক আছে? খালি রাখলে শোনো, একটা খাতা যদি খালি রাখা হয় সে খাতায় পাশ করানো যায় না, সে খাতাটা ফেল আসছে। এখন সে খাতা আমি পাশ করাবো কেমনে? লিখা থাকলে একের জায়গায় 2 দিয়ে 3 দিয়ে পাশ করাতে পারবো, কিন্তু খালি থাকলে তো নাম্বার দেওয়া যাবে না। খালি খাতায় নাম্বার দিলে স্যারের চাকরি নাই, যদি কেউ দেখতে পারে। খালি খাতায় নাম্বার দেওয়া যাবে না, লেখা থাকলে নাম্বার দিয়ে পাশ করা যাবে, এটা হচ্ছে নিয়ম। খালি রাখা যাবে না। ওকে, প্রশ্ন করছো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, থ্যাংক ইউ সো মাচ। কবিতা বলো, কিছু বললে? কবিতা প্রশ্ন আছে কোনো ইংরেজি নিয়ে? আচ্ছা ফরহাদ কিছু বলো, প্রশ্ন আছে কোনো? ফরহাদ শুনতে পাই নাই। আচ্ছা একটা কোশ্চেন, হ্যাঁ বলো, প্রশ্ন বলো। স্যার এই যে সিনোনিম অ্যান্টোনিম যে থাকে, আমরা তো জানি যে নাউন থাকলে নাউন ফর্মটাই লিখতে হয়, ভার্বের ফর্ম থাকলে ওইটাই লিখতে হয়। এখন আমাদের যদি একবারই মনে না পড়ে, যদি ফর্মটা চেঞ্জ হয়ে যায় কি নাম্বার দিবে? আসলে এটা মানে কথাটা অনেক ভালোই বলছো যে নাউন থাকলে নাউনের মতো উত্তর দিতে হবে, প্রোনাউন থাকলে প্রোনাউন, বা অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব, ভার্ব থাকলে ভার্ব। এখন কথা হচ্ছে যে আমাদের যে সিনোনিম অ্যান্টোনিম আসে এটা কিন্তু আমাদের একটা প্যাসেজের মতো আসে, তাই না? শুনতেছো? প্যাসেজ থেকে তো দেয়, প্যাসেজ থেকে আসে, হ্যাঁ প্যাসেজ থেকে আন্ডারলাইন করে দেয়। এখন কথা হচ্ছে এই সিনোনিমটা যদি আমি নাউনের মতো না লিখি তাহলে এখানে স্যার ম্যাডামরা চাইলে নাম্বার নাও দিতে পারে। কারণ কি, এখানে উল্লেখ করা আছে যে এই সিনোনিমের নাউন ফর্মটা লিখতে হবে, এই সিনোনিমের প্রোনাউন ফর্মটা লিখতে হবে। মানে উল্লেখ করা নাই, মানে এমন উল্লেখ করা নাই, কিন্তু অথচ এটা নাউন ফর্ম থেকে আসে, অ্যাডভার্ব থেকে আসে, ভার্ব থেকে আসে। এখন যদি এই নাউন ফর্মটা মনে নাও পড়ে তুমি লিখে দিয়ে আসবা। এখন এই যে নাম্বারটা স্যার ম্যাডামদের ইচ্ছার উপর, তারা চাইলে দিতেও পারে, চাইলে কমা দিতে পারে। আশা করা যায় যে নাম্বারটা দিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ বলো। সিনোনিম অ্যান্টোনিম তো নাউন প্রোনাউনের উপর নির্ভরশীল না। না না, কথা হচ্ছে নাউন প্রোনাউন নির্ভরশীল না, কথাটা হচ্ছে যে সিনোনিমের যে শব্দটা, সেই শব্দটা নাউন থাকলে নাউনের মতোই লিখতে হয়, সিনোনিম অ্যান্টোনিম। না স্যার, ওরকম তো কোনো শর্ত নেই। শর্ত নাই, তুমি দেখো নাউনের মতোই ইয়া ছিল। আমি যখন পড়াইছিলাম পুরোপুরি হয়তো খেয়াল ছিল না আমার, তুমি দেখো, আমার তো পুরোপুরি ইয়াটা এখানে নাই, উত্তরগুলো দেখো। একদম সিম্পল আমি বলি, আমার কাছেও নাউনের সাথে ইয়া আছে, এটা রিলেটেড কিছু আছে মনে হচ্ছে না। কারণ যেমন একটা এডুকেশন একটা ওয়ার্ড, এটা হচ্ছে আমাকে যদি ইন্টারনেম লিখতে বলে তাহলে নাউনের কোনো তো ইয়া দেখতেছি না আমি। না না না, আমি বলি এটা তোমাদের ইয়া থেকে, গ্রামার থেকে আসে। দাঁড়াও আমি তো দেখে, প্যাসেজ থেকে আসে, এটা তো এমনি আসে না। দাঁড়াও দেখাইতেছি, একটা অংশ নিলেই হবে। এটা তো মনে করো যে এমনি প্রশ্ন দেয় এরকম তো না, এটা প্যাসেজ থেকে আসে। এই যে প্যাসেজ থেকে আসে, প্যাসেজ, এই যে দেখো প্যাসেজ থেকে তোমার উত্তরটা করা হয়, যে আন্ডারলাইন করে যে এটা সিনোনিম লেখো, অ্যান্টোনিম লেখো। প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজে মিল রেখে লিখতে হয়। শব্দটা যদি আমার বলো স্যার কি আছে এভাবে না আসে, হচ্ছে খালি সিনোনিম গুলোও বসাই দেয়, যে আন্ডারলাইন দিয়ে অ্যান্টোনিম এরকম করে দিয়ে দেয়। না এটাই দেয় তো, যে পরীক্ষা তো এটাই। বলো রিয়াদুল। এগুলা যে অ্যানসার আছে, হ্যাঁ সলিউশনে ওরকম সিস্টেমে তো উত্তর তো এটা যে তোমার যদি আমি বুঝাই, এটা ওরকম সিস্টেম উত্তর আছে, তুমি ফলো করো। আমি দেখছি তো, আমি হয়তো বা লিখছি একটু ঘুরায় ফিরা, উত্তর ওরকম সিস্টেমই আছে। নাউন সিস্টেমে নাউনেরটাই আছে, প্রোনাউন সিস্টেমে প্রোনাউন সিস্টেমটাই আছে, অ্যাডভার্ব সিস্টেমটাই আছে। তুমি দেখো, এখন কথা হচ্ছে
নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো আমাদের বুঝতে হবে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ। আমরা তো এরকম বুঝে উত্তর করি না। এখন হচ্ছে এটা ঢুকাইতে গেলে নাউন প্রোনাউন অনেকটা গিয়া হয়ে যাবে। তাছে আমরা করছি যে হচ্ছে পিট বানাই ফেলছি, পুরাপুর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এগুলো একদম টুটস্থ করে ফেলছি শেষ। হ্যাঁ, এখন বন্ধ করে ওটাই করো। করে যায় আমার একদম না না ওটাই করো, কিন্তু আমি যখন উত্তর করতে গেছি আমি দেখছি যে নাউন ফর্মে ছিল, সেই নাউন ফর্মটাই অনেক সময় লিখতে হচ্ছে, বা প্রোনাউন ছিল প্রোনাউন ফর্মটা লিখতে হচ্ছে অনেক সময়। উত্তরে আমি এটা পাইছি অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় দেখছিলাম। আর রিয়াদুল, তুমি হয়তো বা দেখছো তোমারটা উত্তর আছে, কিন্তু ওটা হয়তো বা ওরকমভাবে খেয়াল করো কিনা আমি জানি না। কিন্তু আমি যখন উত্তর লিখতে গেছিলাম তো আমি দেখছিলাম যে অনেক সময় এটা আমাদের প্রোনাউন থেকে প্রোনাউনই করতে হবে, প্রোনাউন থেকে প্রোনাউনই করছে উত্তরমালাকে আমি দেখছিলাম, অনেকগুলো দেখছিলাম তো উত্তরমালা, তো এটা নাউনের মতোই তার উত্তর দিচ্ছে, প্রোনাউন ছিল প্রোনাউনের মতো উত্তর দিচ্ছে। এখন এটা যে কেটে দিবে এরকম আসলে না, আমার কাছে যৌক্তিক লাগে না, কারণ কেটে দেওয়া। হ্যাঁ বলো স্যার। ওইগুলো আছে কিছু কিছু আছে, আবার কিছু কিছু বাকি অন্যরকম সিস্টেম আছে। হ্যাঁ, দু একটা মানে নাউন সিস্টেম আছে, অন্য মানে অন্য মানে ধরেন অন্যগুলো আছে। হ্যাঁ অন্যগুলো আছে, আমি বলি সব যে নাউন এরকম না। অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, মানে এই ফর্মটা আছে, মানে ফর্ম অনুযায়ী লিখছে। মানে এখানে উত্তরটা হচ্ছে কি ফর্ম অনুযায়ী লিখবো কিনা, ফর্ম অনুযায়ী যদি না পারি, যেটা পারি সেটা লিখে দিব, আর যদি ফর্মটার পারি ফর্মটা লিখে দিব, মানে ফর্ম বেস ঠিক রেখে লিখবো আর কি। আর যদি ফর্ম বেস মনে না থাকে, যেটা মনে থাকবে সেটা লিখে দিব, তাইলেই হবে। নাম্বার কাটবে না, নাম্বার দিয়ে দিবে আশা করা যায়, কারণ এত তো মিলানোর সময় থাকে না। ওকে, তো তামান্না উত্তর পাইছে আশা করি। ফর্ম বেসড মনে থাকলে ফর্ম বেসডে লিখবা, আর যদি মনে না থাকে যা মনে থাকবে এটা লিখে দিবা, তবে উত্তর আশা করি নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এত তো মিল দেখে দেখে না, এতগুলো খাতা দেখবে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ প্রোনাউন, এত কিছু কি মিল দেখে দেখার সময় আছে কারো? নাই, আশা করি পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো পাইছো তামান্না উত্তরটা পাইছো কি পুরোপুরি? ওটা লিখে দিবা। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমি অনেক কষ্ট দিচ্ছি, প্রায় 12:30 বাজে, এই তোমরা অনেক দিন পর ক্লাস করতে আসছো এবং অনেকটা ইনফরমেশনের জন্য চেষ্টা করছো এবং লং টাইম ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে বলো, আমার আর কোনো তেমন নাই। আর গ্রামারের জন্য কি করব বলি, রিটেন পার্টটা তো আমি বলছি। গ্রামারের জন্য তোমাকে আমি বলি, যেই গ্রামারটা তুমি ভালো পারো সেই গ্রামারটাই তুমি আগে লিখবা। এখন কথা হচ্ছে স্যার গ্রামারে তো 12টা আইটেম, আমি কি করব তাহলে? একটা তোমাদের বুদ্ধি শিক্ষা দিই। তুমি 12টা গ্রামার আইটেম না, তুমি 1 থেকে 12টা গ্রামার আইটেমের জন্য 12টা পেজ ফাঁকা রাখবা। 12টা পেজ, প্রথমটার জন্য 1 পেজ, পরেরটার জন্য 2 পেজ, পরেরটার জন্য 3 পেজ, আরেক পেজ, 4 পেজ, এরকম 12টা আইটেমের জন্য 12 পেজ ফাঁকা রাখবা। এবং 12 পেজের শুরুতেই লিখবা, প্রথম পেজের শুরুতে লিখবা 1 নং প্রশ্ন উত্তর, পরের পেজে লিখবা 2 নং প্রশ্ন উত্তর, পরের পেজে লিখবা 3 নং প্রশ্ন উত্তর। কথা বুঝছো? হ্যাঁ বলো বলো। আরেকটা কথা, আমাদের হচ্ছে 1 নং পার্টে প্রিপোজিশন আর আর্টিকেল দেয়, ওখানে কি শুধু প্রিপোজিশন দেয় না আর্টিকেল মিক্স করে দেয়? আসলে আর্টিকেল তো তোমাদের নাই, শুধু প্রিপোজিশন আছে। সরি, তোমাদের তো মনে 12টা নাই না, সরি আমি তো একটু ভুল বলছি, তোমাদের তো শর্ট সিলেবাস। যাই হোক, তোমাদের তো 9টা, তাই না? 9 নাকি 1? দাও দেখিনি, তোমাদের তো শর্ট সিলেবাসে মোটামুটি করা থাকবে। হ্যাঁ 9টা, সরি হ্যাঁ 9টা। হ্যাঁ একটু এটা আমি বলি, তো তোমাদের 9টা আইটেম যেহেতু, তাই 9টাই লিখে দিবা 9 পেজে। তোমাদের তো শর্ট সিলেবাস খেয়াল ছিল না, তো 9টা আইটেম প্রিপোজিশন। হ্যাঁ হ্যাঁ, প্রিপোজিশনে শুধু প্রিপোজিশন থাকবে, এখানে আর্টিকেল থাকবে না, বুঝছো? আচ্ছা আচ্ছা, যেই ফর্ম সেটা ফর্ম। তো প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার ফ্রেজ ওয়ার্ড, কমপ্লিট সেন্টেন্স, তারপর হচ্ছে ওই যে তোমার রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, তারপর যেগুলো আছে। তো তুমি যে কাজটা করবা, প্রথম 9 পেজে 9টা গ্রামারের জন্য ফাঁকা রাখবা। আমি আরও বলতেছি, প্রথম পৃষ্ঠার জন্য লিখবা 1 নং প্রশ্ন উত্তর, তারপরে পেজে উল্টা লিখবা উপরে 2 নং প্রশ্ন উত্তর, পরে পেজে 3 নং প্রশ্ন, এরকম 9টা পৃষ্ঠায় 9টা নাম্বার দিবা, হেডলাইন করবা। 9টা হেডলাইন করে তারপরে যেইটা তুমি ভালো পারবা সেই পেজে যায় সেটা উত্তর লেখা শুরু করবা। এটা হচ্ছে তোমার একবারে শর্ট নিয়ম বলতে সুন্দর নিয়মে, টাইম সেভ হবে এবং সুন্দরভাবে উত্তর করতে পারবা, কোনো প্যারা নাই। 1 থেকে 9টা পেজ, প্রথম 1 থেকে 9টা পেজ তুমি করবা গ্রামারের জন্য। প্রথম 1 থেকে 9টা পেজ ফাঁকা রাখবা এবং প্রতিটা পেজে তুমি হেডলাইন দিবা যে 1 নং প্রশ্ন উত্তর, পরের পেজ 2 নং প্রশ্ন উত্তর, পরের পেজ 3 নং প্রশ্ন উত্তর, এরকম করে 9টা পেজে 9 নং প্রশ্ন উত্তর পর্যন্ত লিখে যাবা সিরিয়াল মতো। তারপরে ABCD যা আছে ফাঁকা রাখবা, তারপরে যেইটা তুমি সবচেয়ে ভালো পারো, যেটা তুমি অনেক ইজিলি পারো, সেইটা দিয়ে তুমি গ্রামার শুরু করবা। আমার কথা বুঝছো?
একটু কথা বলো। জি স্যার বুঝছি। বাকিরা কথা বলো, বাকিরা বুঝতে পারছো সিস্টেম? জি স্যার। যদি তুমি এরকম করো যে হ্যাঁ প্রথম পেজে লিখছি 3 নং প্রশ্ন উত্তর, পরের পেজে লিখছি 7 নং প্রশ্ন উত্তর, পরের পেজে লিখছি 1 নং প্রশ্ন উত্তর, স্যার ম্যাডামরা তোমার খাতা যখন দেখবো তোমার নাম্বার এমনিতে 2-3 কমা দিব। ডিম দিবে, ডিম ডাইরেক্ট ডিম দিবে। শোনো, তুমি যদি এরকম লেখো, হ্যাঁ সিরিয়াল নাম মেনটেন করে এক পেজে এটা আগা, আরেক পেজে মাথা, আরেক পেজে প্যাট লেখো, মাঝখানে লেখো, স্যার ম্যাডামরা আমি বিরক্ত হয়ে যাব। তুমি নাম্বার মানে সবই ঠিক লিখছো, তুমি কোনো ভুল লেখা নয়, তাও তোমাকে নাম্বার কমা দিব স্যার ম্যাডামরা। কেন কমা দিব জানো? তুমি স্মার্ট না, তুমি স্যার ম্যাডামদের কষ্ট দিচ্ছ। কারণ তুমি এক জায়গায় লিখছো একটা উত্তর, পরে পেজে লিখছো আরেক মাথার উত্তর, এরপরে লিখছো অন্য আরেক মাথার উত্তর। কষ্ট করে পড়ালেখা করে একটু লেখলাস, স্যার ম্যাডামের একটু কষ্ট করতে পারবো না? না না বলি শোনো, স্যার ম্যাডাম কিন্তু তোমার একটা খাতা দেখবে না, খাতা দেখবে 100, 150, 200। তো এখন প্রতিবারে কি তোমার পেজ উল্টাবে তোমার ইয়ার জন্য? তুমি এটা লিখছো এই জায়গায়, এটার পেজ উত্তর বের করবে, আবার ওটা লিখছে। স্যার আমাদের কাটাগুলো কি আমাদের কলেজ স্যার টিচাররাই কাটে এমনি? মানে আমাদের গুলো তো অন্য বোর্ডে কাটবে, ঠিক আছে, এমনি কি টিচাররাই কাটে? টিচাররাই কাটবে নাকি বোর্ড? না না টিচাররাই কাটবে। বলি বোর্ডে পরে যাবে, আগে টিচাররাই কাটবে, কলেজে টিচাররাই কাটবে, তারপরে বোর্ডে যাবে, তারপর বোর্ড চেক করবে যে ঠিক আছে কিনা নাম্বার। এখন ঠিক আছে, ফরহাদ বলছো যে আমরা দিন রাত এত কষ্ট করে পরীক্ষা দিব, তারা কষ্ট করতে পারে না। আসলে কষ্টটা করে একটা খাওয়া দেখা কিন্তু কম কষ্ট না। আমিও খাতা দেখছি বিগত কয়েক মাস আগে, কলেজের বার্ষিক পরীক্ষার খাতা দেখছিলাম, আইসিটি খাতা। তো খাতা যেভাবে লিখছে আল্লাহ, এত কি পড়া যায়, যেখানে তোমার আছে বাংলা কথা আছে, অঙ্ক আছে, এত তো পড়া যায় না। তো কোনো রকম দেখে নাম্বার দিছি, যতটুকু নাম্বার বুঝতে পারছি, লেখা বুঝতে পারছি, এর উপর নাম্বার দিছি। তো এটা আর কি বিষয়। কিন্তু ইংরেজি ব্যাপারটা কি জানো? ইংরেজি ব্যাপারটা হচ্ছে তোমার ওই গ্রামারটাও মিলতে হবে, সঠিক উত্তরটা হতে হবে, এবং হচ্ছে তোমার সৌন্দর্য হতে হবে, পরিপাটি হতে হবে, স্মার্টনেস হতে হবে। আমি যখন ক্লাস 9-এ পড়ছিলাম তখন আমি একজন স্যারের কাছে পড়তাম, স্যারে বলছিল যে ইংরেজি উত্তর করতে পারা এটা একটা তোমার অভিজ্ঞতা, আর ইংরেজি স্মার্ট ওয়েতে লিখতে পারে এটা হচ্ছে আরেকটা সৌন্দর্যতা। তো স্যার ম্যাডামরা যখন খাতা দেখবে সঠিক উত্তর সবাই লিখছে, কিন্তু কারটা বেশি স্মার্ট তাকে ভালো নাম্বার দিবে, আর কে এলোমেলো লিখছে তারটা নাম্বার একটু কমা দিবে। নাম্বার কমা দেবে বলতে কি, তাকে তো গ্রামারের নাম্বার কমাইবে না, হয়তো বা রিটেন পারের নাম্বার কমা দিবে। কারণ কি, এই ছেলেটা এলোমেলো লিখছে, এই ছেলেটা খাতা দিতে বেশি কষ্ট হয়েছে, ওকে আমি নাম্বার কমা দিব। এটা কিন্তু সিরিয়াসলি বলতেছি, সত্যি কথা। যেই স্যাররা বা ম্যাডামরা, হ্যাঁ বলো, লিখতে না পারলে নাম্বার পাইও না, দেয় না, কোনো সুযোগে থাকে না। হ্যাঁ এখন কথা হচ্ছে তুমি গ্রামারের আইটেম সব ঠিকই লিখছো, পুরো ফুলফিল নাম্বার মানে 1 থেকে শুরু করে 12টা বা 9টা পুরো গ্রামারের সব আইটেমের উত্তর ঠিকই লিখছো, তবে এলোমেলো লিখছো, সুন্দর করে সাজায় লেখো নাই। তো এই জন্য বিরক্ত হবে তোমার প্রতি মানে বিরক্ত হবে, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন বিরক্ত হবে তোমার খাতা দেখে। কারণ কি, তোমার খাতা দেখতে গিয়ে স্যারের অনেকটা সময় ব্যয় হয়েছে, অনেকটা কষ্ট হয়েছে, এই জন্য স্যারে সেই মুহূর্তে বিরক্ত হওয়া মানে কি জানো, তোমার খাতায় নাম্বার কম আসা। স্যার যদি তোমার খাতা দেখে খুশি হয়, তারা যদি মনটা ভালো হয়ে যায়, তোমারে এমনিই নাম্বার দিয়ে দিবে। তুমি যদি ভালো নাও লেখো গ্রামার পার্ট, তাও নাম্বার পেয়ে যাবে। কারণ কি, স্যার তোমার খাতা দেখে অনেকটা সন্তুষ্ট, অনেকটা খুশি যে হ্যাঁ ছেলেটা খুব সুন্দর লিখছে, সিরিয়াল মেনটেন লিখছে, সিরিয়াল মতো সব লিখছে, এবং তার খাতাটা ফ্রেশ, তাকে আমি মন মতো নাম্বার দিব এবং ভালো নাম্বার দিয়ে দিব। এটা হচ্ছে স্মার্টনেস, এটা হচ্ছে উত্তর করার নিয়ম। স্যার ম্যাডামদের কষ্ট কম দিবা। হ্যাঁ বল। এই তো শেষ প্রায়, আর তো নাই, 5 মিনিটের মতো আছে। এখন বলো তোমরা কি এই সিস্টেমটা বুঝছো? সিরিয়াল মেনটেন করে লিখবা, তাহলে অনেক উপকার হবে, স্যার ম্যাডামদেরও দেখতে সুবিধা হবে, তোমাদের নাম্বারও ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ। ওকে, এবার বলো আর এই বিষয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানা আছে কিনা? হ্যাঁ একটু বলো, সবাই একটু কথা বলো। শুধু আমরা শুধু কি পেন্সিল ইউজ করব, কালার কোনো কলম তো ইউজ করব না? না, ওই যে নীল রঙের কলম ইউজ করবা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আমি একটু আইসিটি নিয়ে কথা বলি, 5 মিনিট সময় যেহেতু আছে, একটু আইসিটি নিয়ে কথা বলে শেষ করে দিই। হ্যাঁ তোমরা কি শুনতেছো? বেশি 5 মিনিট যেহেতু সময় আছে। ওকে, ইংরেজি নিয়ে কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। ইংরেজি নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমি একটু আইসিটি নিয়ে কথা বলি, একটু আইসিটি নিয়ে একটু গাইডলাইনটা দিয়ে শেষ করি। আমাদের যেহেতু আর কোনো ইয়া নাই, এখন আইসিটি বিষয়ে আমরা কি করব। আইসিটিতে তো আমাদের 5টা অংশ থেকে, সরি বোর্ড থেকে যে প্রশ্ন আসবে, আমি একটু দেখি মডেলের প্রশ্ন আছে কিনা।
তাহলে ভালো হয়। আচ্ছা মডেল তো মনে হয় আমার এখানে নাই। যাই হোক, এখন কথা হচ্ছে আইসিটি আমাদের প্রশ্ন আসবে মোটামুটি কয়টা প্রশ্ন আসবে আমি তোমাদের একটু ইয়া থেকে দেখা দিই, সূচিপত্র থেকে দেখা দিই, তোমার একটু দেখে না, একটু ওয়েট করো। হ্যাঁ একটা কথা বলি, আইসিটি না ম্যাথ, তাহলে ধরেন একটা আমি এসটিএমএল করছি, ওখানে যদি আমার কোনো একটা দাড়ি কমা ভুল হয় বা ট্যাগ মাঝখানের ভেতরে একটা ট্যাগ ভুল হয়, তাহলে কি ফুল নাম্বার কেটে দিবে? না না, ফুল নাম্বার কাটবে না, ওই ট্যাগের জন্য নাম্বার কাটা দিবে। এখন বলি শোনো, আমার আইসিটিতে হচ্ছে 1 2 আর 3 4 5, ঠিক আছে, 6 নাম্বার মধ্যে তোমাদের নাই। এখন তোমরা কি করবা জানো, তোমার প্রথমত এখানে তো তোমার কোনো গ্রুপ থাকে না, এখানে কোনো গ্রুপ থাকে, বিভাগ থাকে, এখানে কোনো বিভাগ থাকে না। মোট 8টা থাকে, সৃজনশীল লিখতে হয় 5টা। এখন তোমার কাজ হচ্ছে যদি তুমি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নটা আগে ভালো করো, উত্তর করতে হলে ভালো হয়। 1 আর 2টা তুমি পরে ধরলা। এখন এখানে তোমার কোনো প্রয়োজন নাই যে 1 2 3 4 5 6 সি এর মতো লিখতে হবে। তুমি যে কোনো একটা প্রশ্ন নিলা, সাপোজ তুমি 3 নং প্রশ্ন তো লিখতে পারো আগে, বা 4 নং লিখতে পারো। তো প্রথমত তুমি কি করবা, সংখ্যা পদ্ধতি বা ডিভাইস থেকে আগে প্রশ্ন করবা, উত্তর করবা। আমি যেটা বলতেছি খেয়াল রাখো, আইসিটির জন্য সংখ্যা পদ্ধতি অথবা ডিভাইস থেকে আগে উত্তর করবা। মন থাকবে আমার কথা যা বলছি? জি স্যার। আচ্ছা, এরপরে এসটিএমএল এ যাবা, সিরিয়ালটা বলতেছি, সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে ডিভাইস, এরপর এসটিএমএল থেকে উত্তর করবা। এরপরে তুমি 1 আর 2 যাবা। এরপর কই যাবা, এরপরে 1 আর 2 যাবা। মনে থাকবে সিকোয়েন্সটা, প্রথমে সংখ্যা পদ্ধতি, ডিভাইস, এসটিএমএল, এরপরে 1 আর 2। বুঝছো? এর কথা বলো। আচ্ছা তাহলে এক থেকে বা লিখতে, কারণ ম্যাথমেটিক্যাল আগে টার্মগুলো আগে শুরু না করতে, আপনার এই সিস্টেমটা কেন বলছেন? মানে বুঝি না কি বললো, আবার বলো তো। আপনি কেন আগে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতে বলছেন? এটা এমনি কোনো ইয়ে আছে কিনা? আর দ্বিতীয় অধ্যায় শোনো, দ্বিতীয় তো ম্যাথমেটিক্স, তো দ্বিতীয় থেকে যদি তুমি আগে শুরু করো, তোমার ওই সৃজনশীলটা লেখা মানে দ্বিতীয়ত থেকে শুরু করলে এটা সহজে তুমি পেরে যাবা। কারণ আমাদের ব্যাখ্যামূলকের নাম্বার কম দেওয়া হয়। তৃতীয় অধ্যায়গুলো ম্যাথমেটিক্স, তো এগুলো পারলেই পুরোপুরি ফুল মার্ক, 10-এ 10 পাওয়া যায়, 20-এ 20 পাওয়া যায়, 30-30 পাওয়া যায়। এই 3টা অংশ থেকে 3টা সৃজনশীল এমনিতেই কমন, 30 মার্ক এমনি পেয়ে যাবা ঠান্ডা মাথায়। 3টা মার্ক দিয়ে ফেলবা, তারপরে তুমি 1 আর 2 থেকে দিলা ঠান্ডা মাথায়, 5টা শেষ। এটা ফুল মার্ক পাওয়া যায়, যেন বলছি 1 আর 2 দিলে ফুল মার্ক পাবা না, 10-এ 10 পাবা না। এখান থেকে 10-এ 10 পাওয়া যায় সহজে, এখান থেকে 10-এ 10 পাওয়া যায়, এগুলো সব ম্যাথমেটিক্স অংশ। এসটিএমএল থেকেও 10-এ 10 পাওয়া যায়, ম্যাথমেটিক্স অংশ। কিন্তু 1 আর 2 থেকে 10-এ 10 পাওয়া যায় না। এই জন্য যেগুলো থেকে 10-এ 10 পাওয়া যায়, লিখলেই হইলেই নাম্বার, সেগুলো তুমি আগে দাও। আর যেগুলো বাংলা কথা মুখস্থ, সেগুলো পরে দাও। কথা বুঝছো? এই জন্য বলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রোগ্রামিং। এখন এই প্রোগ্রামিংয়ের মধ্যে লুপটা পড়ে যাবা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ, গো টু, এই লুপটা পড়ে যাবা। আর হচ্ছে গিয়ে তোমার ফ্লো চার্টগুলো একটু পড়ে যাবা। যদি তুমি দেখো যে স্যার আমাদের প্রোগ্রামিং থেকে একটা সৃজনশীল কমন পাইছি, তাহলে তুমি 1 আর 2টা দিবা না, প্রোগ্রামিংটাই দিবা। 1 আর 2 থেকে যে কোনো একটা দিলা, 1 আর 2 থেকে যে কোনো একটা দিলা, এবং সর্বশেষ প্রোগ্রামিং থেকে সৃজনশীল দিলা। কারণ প্রোগ্রামিং থেকে সৃজনশীল দিয়ে 10 পাওয়া এমনিতে ইজি। তুমি 3 থেকে 2টা সৃজনশীল পাই যাবা, 4 থেকে একটা, 3টা সৃজনশীল, প্রোগ্রামিং থেকে একটা দিতে পারলে 4টা হয়ে গেল 40 মার্ক, আর 1 আর 2 থেকে যে কোনো একটা 50 শেষ। আর এমসিকিউর জন্য আগের মতোই শর্টকাট টেকনিক যেভাবে আমি শিখাচ্ছি সেভাবেই। এ হচ্ছে আইসিটি সাজেশন। তবে দেখবা 5 নাম্বারটা কমন পড়ে কিনা। 5 নাম্বার কমন পড়লে লিখবা, কমন না পড়লে 1 আর 2 দিবা, তাহলে অনেক ভালো। কারণ 5 নাম্বার একটু ভুল করলে নাম্বার দিবে না, একটু ভুল করলেই, প্রোগ্রামে যদি একটু ভুল করো নাম্বার দিবে না, কেটে দিবে। বুঝছো? কারণ এগুলা হচ্ছে কম্পিউটারে গিয়া করে, তো লোকগুলা চালাই যে কম্পিউটারে আমরা খাতায় লিখি, তাই ভুল নাম্বার দিবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা দিবে না। এসটিএমএল একটু ভুল হোক সমস্যা নেই, কিন্তু প্রোগ্রামিং এ ভুল করে নাম্বার দিবে না বা কেটে দিবে। এখন এটা আমাকে জানাও একটু, এই আইসিটি নিয়ে যে সাজেশনটা বা গাইডলাইনটা সবাই পুরোপুরি বুঝতে পারছো কিনা? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তোমরা প্রায় রাত 12টা 42 পর্যন্ত ছিলা তোমাদের এই সর্বশেষ আজকে এই স্পেশাল গাইডলাইন ক্লাসে। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা প্র্যাকটিস করো, প্রিপারেশন নাও। ইনশাল্লাহ অবশ্যই পরবর্তীতে তোমাদের প্রবলেম সলভ নিয়ে অবশ্যই ক্লাস নিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।